নেপোলিয়নের চিঠি। তুমি কি ফেলুদা? প্রশ্নটা এলো ফেলুদার কোমরের কাছ থেকে। একটি বছর ছয়েকের ছেলে ফেলুদার পাশেই দাঁড়িয়ে মাথাটাকে চিৎ করে তার দিকে চেয়ে আছে। এই যে সেদিনই একটা বাংলা কাগজে ফেলুদার একটা সাক্ষাৎকার বেরিয়েছে, তার সঙ্গে হাতে চারমিনার নিয়ে একটা ছবি। যার ফলে ফেলুদার চেহারাটা আজকাল রাস্তাঘাটে লোকে ফিল্ম স্টারের মতোই চিনে ফেলেছে। আমরা এসেছি পার্ক স্ট্রিট আর রাসেল স্ট্রিটের মোড়ে খেলনা আর লাল মাছের দোকান হবি সেন্টারে। সিধু জেঠার 70 বছরের জন্মদিনে তাকে একটা ভালো দাবার সেট উপহার দিতে চায় ফেলুদা। ছেলেটির মাথায় আলতো করে হাত রেখে ফেলুদা বলল, ঠিক ধরেছ তুমি। আমার পাখিটা কে নিয়েছে বলে দিতে পারো? বেশ একটা চ্যালেঞ্জের সুরে বলল ছেলেটি। ততক্ষণে ফেলুদারই বয়সী এক ভদ্রলোক ব্রাউন কাগজে মোড়া একটা লম্বা প্যাকেট নিয়ে আমাদের দিকে এগিয়ে এসেছেন। তার মুখে খুশির সঙ্গে একটা অপ্রস্তুত ভাব মেশানো। তোমার নিজের নামটাও বলে দাও ফেলুদাকে, বললেন ভদ্রলোক। অনিরুদ্ধ হালদার, গম্ভীর মেজাজে বলল ছেলেটা। ইনি আপনার ক্ষুদে ভক্তদের একজন, বললেন ভদ্রলোক। আপনার সব গল্প ওর মার কাছ থেকে শোনা। পাখির কথা কি বলছিল? ও কিছু না। ভদ্রলোক হালকা হেসে বললেন, পাখি পোষার শখ হয়েছিল, তাই ওকে একটা চন্দনা কিনে দিয়েছিলাম। যেদিন আসে সেদিনই কে খাঁচা থেকে পাখিটা বার করে নিয়ে যায়। খালি একটা পালক পড়ে আছে, বলল ফেলুদার ক্ষুদে ভক্ত। তাই বুঝি? রাত্রিরে ছিল পাখিটা, সকালবেলা নেই। রহস্য। তাই তো মনে হচ্ছে। তা অনিরুদ্ধ হালদার এই রহস্যের ব্যাপারে কিছু করতে পারেন না? আমি বুঝি গোয়েন্দা? আমি তো ক্লাস 2তে পড়ি। ছেলের বাবা আর বেশি দূর কথা এগোতে দিলেন না। চলো অনু, আমাদের আবার নিউ মার্কেট যেতে হবে। তুমি বরং ফেলুদাকে একদিন আমাদের বাড়িতে আসতে বলো। ছেলে বাবার অনুরোধ চালান করে দিল। এবার ভদ্রলোক একটা কার্ড বের করে ফেলুদার হাতে দিয়ে বললেন, আমার নাম অমিতাভ হালদার। ফেলুদা কার্ডটায় একবার চোখ বুলিয়ে বলল, বারাসতে থাকেন দেখছি। আপনি হয়তো আমার বাবার নাম শুনে থাকতে পারেন, পার্বতীচরণ হালদার। হ্যাঁ, ওর লেখা টেখাও পড়েছি। ওরই সব নানা রকম জিনিসের কালেকশন আছে না? ওটা বাবার নেশা। ব্যারিস্টারি ছেড়ে এখন ওসবই করেন। সারা পৃথিবী ঘুরেছেন ওই সবের পেছনে। আপনার তো অনেক ব্যাপারে আছে, আমার মনে হয় আপনি দেখলে আনন্দ পাবেন। আদিকালের গ্রামোফোন, মুঘল আমলের দাবা বড়ে, ওয়ারেন হেস্টিংয়ের নস্যির কৌটো, নেপোলিয়নের চিঠি। তাছাড়া আমাদের বাড়িটাও খুব ইন্টারেস্টিং, 150 বছরের পুরনো। একদিন যদি ফ্রি থাকেন একটা ফোন করে দিলে, রোববার আমি বরং একটা ফোন করব। ডাইরেক্টরিতে তো আপনার আগে হ্যাঁ, আমার নামেই আছে। এই যে। ফেলুদাও তার একটা কার্ড ভদ্রলোককে দিয়ে দিল। কথা হয়ে গেল আমরা এই মাসেই একদিন বারাসত গিয়ে হাজির হব। লালমোহন বাবুর গাড়ি আছে, যাবার কোনো অসুবিধা নেই। এখানে বলে রাখি, লালমোহন বাবু বহাল তবিয়তে এবং খোশ মেজাজে আছেন, কারণ এই পুজোয় জটায়ুর জায়ান্ট অমনিবাস বেরিয়েছে। তাতে বাছাই করা 10টা সেরা রহস্য রোমাঞ্চ উপন্যাস। দাম 25 টাকা এবং লালমোহন বাবুর ভাষায় সেলিং লাইক হট কচুরিস। সন্ধ্যাবেলা ফেলুদার মুখ শুকনো দেখে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার? ও বলল, ক্ষুদে মক্কেলের আর্জিটা মাথায় ঘুরছে রে। সেই চন্দনার ব্যাপারটা? খাঁচা থেকে পাখি চুরি যায় শুনেছিস কখনো? তা শুনিনি, সেটা স্বীকার করতেই হলো। তুমি কি এর মধ্যেও রহস্যের গন্ধ পাচ্ছ নাকি? ব্যাপারটা ঠিক দৈনন্দিন ঘটনার মধ্যে পড়ে না। চন্দনা তো আর বার্ড অফ প্যারাডাইজ নয়। যদি না কারো নেগলিজেন্সে খাঁচার দরজাটা বন্ধ করতে ভুল হয়ে গিয়ে থাকে। কিন্তু সেটা তো আর
জানবার কোনো উপায় নেই। তা থাকবে না কেন, ওখানে গিয়ে জিজ্ঞেস করলেই জানা যায়। আসলে বুঝতে পারছি এ ব্যাপারটা ও বাড়ির কেউ সিরিয়াসলি নেয়নি। ঘটনা যে অস্বাভাবিক সেটা কারুর মাথায় ঢোকেনি, অথচ ছেলের মনটা যে খচখচ করছে সেটা বুঝতে পারছি। না হলে আমায় দেখে ও কথাটা বলতো না। অন্তত একবার যদি গিয়ে দেখা যেত। তা ভদ্রলোক তো বললেনই যেতে। হ্যাঁ, কিন্তু সেটাও হয়তো আমাকে সামনাসামনি দেখলেন বলে। বাড়ি ফিরে সে কথা তার মনে নাও থাকতে পারে। ছোট ছেলের অনুরোধ বলেই মনে হচ্ছে সেটাকে একেবারে এড়িয়ে যাওয়া ঠিক নয়। ক্রিসমাসের যখন আর 5 দিন বাকি, তখনই এক শনিবারের সকালে এসে গেল অমিতাভবাবুর ফোন। আমি কলটা ফেলুদার ঘরে ট্রান্সফার করে বসবার ঘরের মেন টেলিফোনে কান লাগিয়ে শুনলাম। মিস্টার মিত্তির, বলুন কি খবর? আমার ছেলে তো মাথা খেয়ে ফেলল। কবে আসছেন? পাখির কোনো সন্ধান পেলেন? না, সে আর পাওয়া যাবে না। ভয় হয় আপনার ছেলে যদি ধরে বসে থাকে তার পাখি উদ্ধার করে দেব। তবে সেটা না পাওয়া গেলে তো বেইজ্জতের ব্যাপার হবে। সে নিয়ে আপনি চিন্তা করবেন না। ছেলেকে খানিকটা সময় দিলেই সে খুশি হয়ে যাবে। আসলে আমার বাবার সঙ্গে একবার আপনার আলাপ করিয়ে দিতে চাই। আজ তো আমার ছুটি। আপনি কি করছেন? তেমন কিছুই না। আজ 10টা নাগাদ হলে হবে? নিশ্চয়ই। শনি রবি দুদিনই আমাদের বাড়িতে সকাল 9টায় লালমোহন বাবুর আসাটা একেবারে 100% শিওর। ঘড়ির কাঁটায় কাঁটায় আসাটা কলকাতা শহরে আজকাল আর সম্ভব নয়। তবে 10 মিনিট এদিক ওদিকের বেশি হয় না কোনোদিনই। আজও হলো না। ঠিক 9টা বেজে 5 মিনিটে ঘরে ঢুকে ধপ করে সোফায় বসে পড়ে বললেন, কালি কলম মন লেখে 3 জন। মশাই, পুজোর লেখার ধকলের পর শীতকালটা এলে লেখার চিন্তাটা 1000 মাইলস দূরে চলে যায়। কালি কলম খাতার দিকে আর চাইতেই ইচ্ছা করে না। লালমোহন বাবু ইদানিং প্রবাদ নিয়ে ভীষণ মেতে উঠেছেন। 350 প্রবাদ নাকি উনি মুখস্থ করেছেন। লেখার ফাঁকে ফাঁকে লাগসই প্রবাদ গুঁজে দিতে পারলে সাহিত্যের রস নাকি ঘনীভূত হয়। তিনি অবশ্যই শুধু লেখায় নয়, কথাতেও যখন তখন প্রবাদ লাগাচ্ছেন। আজ ভদ্রলোকের পরনে ছাই রঙের টেরিলিনের প্যান্ট আর সবুজ সোয়েটার, আর হাতে এক চাঙারি কচুরি। কচুরির কারণ আর কিছুই না। হট কচুরির আজকাল আর তেমন ডিমান্ড আছে কিনা ফেলুদার এই প্রশ্নের উত্তরে লালমোহনবাবু বলেন, মশাই, বাগবাজারের মোহন ময়রার দোকানে কচুরির জন্য কেউ দেখলে মনে হবে সেখানে কোনো বোম্বাই মার্কা হিন্দি ছবি হিট চলছে। আপনাকে খাওয়ালে বুঝবেন উপমাটা কত অ্যাপ্রোপ্রিয়েট। সঙ্গে 1 ফ্লাস্ক জল আর কচুরির চাঙারিটা নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। লালমোহন বাবু পার্বতী হালদারের নাম শুনেননি, তবে নেপোলিয়নের চিঠি শুনে ভয়ানক ইমপ্রেসড হলেন। বললেন স্কুলে থাকতে ওর নাকি হিরো ছিল নেপোলিয়ন, গ্রেট ম্যান বোনাপার্টি। কথাটা বারদিনেক চাপা গলায় বললেন যাবার পথে। ভিআইপি রোডের আগে স্পিড তুলতে পারলেন না লালমোহন বাবুর ড্রাইভার হরিপদ বাবু। বারাসতে যখন পৌঁছলাম তখন প্রায় 10:30। অমিতাভবাবুদের বাড়িটা মেন রোডের উপরেই, তবে গাছপালায় ঘেরা বলে আসল বাড়িটা রাস্তা থেকে চোখে পড়ে না। গেট দিয়ে ঢুকে নুড়ি ফেলা রাস্তায় খানিকটা গিয়ে তবে থামওয়ালা দালানটা দেখা যায়। একেবারে সাহেবী ঢঙের বাড়ি। বয়সের ছাপ যতটা থাকার কথা ততটা নেই। মনে হয় বছরখানেকের মধ্যেই অন্তত সামনের অংশটায় চুনকাম ও রিপেয়ার দুইই হয়েছে। বাড়ির সামনে একটা বাঁধানো পুকুরের চারিপাশে সুপুরি গাছের সারি। অমিতাভবাবু নিজেই অপেক্ষা করছিলেন আমাদের জন্য। ফেলুদা লালমোহন বাবুর সঙ্গে আলাপ করানোতে বললেন, আমি নিজে আপনার লেখা পড়িনি বটে, তবে আমার স্ত্রী রহস্য রোমাঞ্চ সিরিজের ভীষণ ভক্ত। আমরা শ্বেত পাথরের সিঁড়ি দিয়ে দোতলায় নামলাম। পার্বতী বাবুর কালেকশনের জিনিস নাকি সবই দোতলায়।
বাবার আগে আমার পুত্রের সঙ্গে দেখাটা সেরে নিন, বললেন অমিতাভবাবু। বাবার কাছে এখন লোক আছে, উনি বাইরের লোকের সঙ্গে দেখা সাক্ষাৎগুলো সকালেই করেন। এত দূরের লোক এসে উৎপাত করে? বাবার মতো কিছু কালেক্টর আছেন, তারা প্রায়ই আসেন। তাছাড়া সম্প্রতি বাবা একজন সেক্রেটারির জন্য কাগজে বিজ্ঞাপন দিয়েছেন, তার জন্য কিছু লোক দেখা করতে আসছে। ওনার সেক্রেটারি নেই? আছে, তবে তিনি দিল্লি চলে যাচ্ছেন সামনের সপ্তাহে একটা ভালো কাজ পেয়ে। লোকটি বেশ কাজের ছিল। আসলে সেক্রেটারির ব্যাপারে বাবার লাকটাই খারাপ। গত 10 বছরে 4টি সেক্রেটারি এলো গেল। একটি তো বছর খানেক কাজ করার পর মেনিনজাইটিসে মারা গেলেন। আর একটি কথা নেই বার্তা নেই, সাহেব বাবার ভক্ত হয়ে বিভাগী হয়ে গেলেন। এখন যে ভদ্রলোকটির সঙ্গে বাবা কথা বলছেন তাকে 7 বছর আগে তাড়িয়ে দেন। সেও ছিল সেক্রেটারি। কেন তাড়ান কেন? ভদ্রলোক খুব ভালোই কাজ করতেন, তবে অসম্ভব কুসংস্কারী। বাবা সেটা একেবারে সহ্য করতে পারতেন না। একবার ইজিপ্ট থেকে একটা জেড পাথরের মূর্তি আনার পর কলকাতায় এসে বাবার অসুখ করে। সাধনবাবু বাবাকে সিরিয়াসলি বললেন যে মূর্তিটি যে দেবীর, তার অভিশাপ পড়েছে বাবার উপর। এই এক কথাতেই বাবা তাকে একরকম ঘাড় ধরে বার করে দেন। এই স্বাধীনবাবু যদি আবার এসে থাকেন তাহলে তাকে খুবই অপটিমিস্টিক বলতে হবে এবং আপনার বাবাকে অত্যন্ত ক্ষমাশীল বলতে হয়। আসলে লোকটাকে তাড়িয়ে দেবার পর বাবার একটু অনুশোচনা হয়েছিল, কারণ ভদ্রলোকের অবস্থা মোটেই ভালো ছিল না, আর বাবা ওকে সার্টিফিকেটও দেননি। বাড়িটা বাইরে থেকে বিলাতি ধাঁচের হলেও ভিতরটা বাংলা জমিদারি বাড়ির মতোই। মাঝখানের নাট মন্দিরকে ঘিরে দোতলার বারান্দার এক পাশে সারি সারি ঘর, বৈঠকখানা আর পার্বতীচরণের স্টাডি বা কাজের ঘর সামনের দিকে, আর ভিতর দিকে সব শোবার ঘর। ফেলুদার খুদে মক্কেল বারান্দায় তার ঘরের সামনেই দাঁড়িয়েছিল। আমরা সেই দিকে এগিয়ে যাব এমন সময় জুতোর শব্দ শুনে বৈঠকখানার দিকে চেয়ে দেখি নীল কোট পরা, হাতে ব্রিফকেসওয়ালা একজন লোক গটগটিয়ে ঘরটা পেরিয়ে সিঁড়ির দিকে চলে গেল। অমিতাভবাবু বললেন, এই সেই প্রাক্তন সেক্রেটারি সাধনবাবু। ভদ্রলোককে খুব প্রসন্ন বলে মনে হলো না। এই যে আমার পাখির খাঁচা। ফেলুদা তার সামনে গিয়ে দাঁড়াতেই বলল অনিরুদ্ধ। আমি তো সেটাই দেখতে এলাম। খাঁচাটা একটা হুক থেকে ঝুলছে বারান্দার রেলিংয়ের উপরে। ছকছকে ভাবটা দেখে বোঝা যায় খাঁচাটাও কেনা হয়েছিল পাখির সঙ্গেই। ফেলুদা সেটার দিকে এগিয়ে গেল। দরজাটা এখনো খোলাই রয়েছে। আপনার বাড়ির কোনো চাকরের পাখিতে অ্যালার্জি আছে বলে জানেন? অমিতাভবাবু হেসে উঠলেন। সেটা ভাববার তো কোনো কারণ দেখি না। আমাদের বাড়ির কোনো চাকরই 20 বছরের কম পুরনো নয়। তাছাড়া এককালে এ বাড়িতে একসঙ্গে 2টো গ্রে প্যারট ছিল। বাবা নিজেই এনেছিলেন, অনেক দিন ছিল, তারপর মারা যায়। এই ব্যাপারটা লক্ষ্য করেছেন কি? ফেলুদা বেশ কিছুক্ষণ হাত দিয়ে খাঁচাটাকে নেড়ে চেড়ে প্রশ্নটা করল। অমিতাভবাবুর সঙ্গে আমরা দুজনে এগিয়ে গেলাম। ফেলুদা খাঁচার দরজাটা একটা অংশে আঙুল দিয়ে দেখালো। ছোট্ট একটা লালের ছোপ বলে মনে হচ্ছে, বললেন অমিতাভবাবু। তার মানে কি? যা ভাবছেন তাই, ব্লাড। চন্দনা মার্ডার, বলে উঠলেন লালমোহন বাবু। ফেলুদা খাঁচার দরজাটা বন্ধ করে দিয়ে বলল, পাখির রক্ত না মানুষের রক্ত সেটা কেমিক্যাল অ্যানালিসিস না করে বোঝা যাবে না, তবে একটা স্ট্রাগল হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। অবশ্যই সেটা তেমন অস্বাভাবিক কিছু নয়। এটা বোঝাই যাচ্ছে যে খাঁচার দরজা খোলা রাখার জন্য পাখি পালায়নি, দরজা খুলে পাখিকে বার করে নেওয়া হয়েছে। আপনারা কোত্থেকে কিনেছিলেন পাখিটা? নিউ মার্কেট, বলে উঠল অনিরুদ্ধ। অমিতাভবাবু বললেন, নিউ মার্কেটের 3 বাবুর পাখির দোকান খুব পুরনো দোকান। আমাদের জানাশোনা অনেকেই ওখান থেকে পাখি কিনেছে। অনিরুদ্ধর ইচ্ছা ছিল তার নতুন কেনা খেলনাগুলো আমাদের দেখায়, বিশেষ করে মেশিন গানটা, কিন্তু অমিতাভবাবু বললেন,
এরা আবার তোমার কাছে আসবেন, তখন তোমার খেলনা দেখবেন, তোমার মার সঙ্গে আলাপ করবেন, চা খাবেন, সব হবে। আগে দাদুর সঙ্গে আলাপ করিয়ে দিই, কেমন? আমরা পার্বতী বাবুর স্টাডির উদ্দেশ্যে রওনা দিলাম, কিন্তু দাদুর সঙ্গে আর আলাপ হলো না। লালমোহন বাবু পরে বলেছিলেন, এক একটা ঘটনার শকের এফেক্ট নাকি সারা জীবন থাকে। এটা সেই রকম একটা ঘটনা। বৈঠকখানায় ঢুকেই বুঝেছিলাম চারদিকে দেখবার জিনিস গিজ গিজ করছে। সেসব দেখার সময় ঢের মনে আছে। আমরা এগিয়ে গেলাম ঘরের দক্ষিণ পশ্চিম কোণে পর্দা দেওয়া স্টাডির দরজার দিকে। আসুন, বলে অমিতাভবাবু গিয়ে ঢুকলেন ঘরের মধ্যে। আর ঢোকা মাত্র এক অস্ফুট চিৎকার দিয়ে বললেন, বাবা! ফেলুদার অমিতাভবাবুকে দু হাত দিয়ে ধরতে হলো, কারণ ভদ্রলোক প্রায় পড়েই যাচ্ছিলেন। ততক্ষণে আমরা দুজনেও ঘরে ঢুকেছি। বিরাট মেহগনি টেবিলের পেছনে একটা রিভলভিং চেয়ারে বসে আছেন পার্বতীচরণ হালদার। তার মাথাটা চিত, দুটো পাথরের মতো চোখ চেয়ে আছে সিলিংয়ের দিকে। হাত দুটো ঝুলে রয়েছে চেয়ারের দুটো হাতলের পাশে। ফেলুদা এক দৌড়ে চলে গেছে ভদ্রলোকের পাশে। নাড়িটা দেখার জন্য হাতটা বাড়িয়ে আমাদের দিকে ফিরে বলল, তোরা দৌড়ে গিয়ে ওই সাধারণ লোকটাকে আটকা, দারোয়ানকে বল, দরকার হলে বাইরে রাস্তায় দেখ। আমার সঙ্গে সঙ্গে লালমোহন বাবুও ছুটে দিলেন। মন বলছিল 10 মিনিট চলে গেছে, সে লোককে আর পাওয়া যাবে না, বিশেষ করে যদি সে খুন করে থাকে। সিঁড়ি দিয়ে নামবার সময় এক ভদ্রলোকের সঙ্গে প্রায় কলিশন হয়েছিল। পরে জেনেছিলাম উনি পার্বতীচরণের বর্তমান সেক্রেটারি ঋষিকেশ বাবু। দুজন অচেনা লোককে এইভাবে তড়িঘড়ি নামতে দেখে তিনি কি ভাববেন সেটা আর তখন ভাবার সময় ছিল না। বাইরে কেউ নেই, রাস্তায়ও না, কারোর থাকার কথাও নয়। যেটা সবচেয়ে অদ্ভুত লাগলো সেটা হলো এই যে দারোয়ান জোর গলায় বলল গত 10 মিনিটের মধ্যে কেউ গেট দিয়ে বাইরে যায়নি। বাবুর কাছে লোক আসবে বলে সে সকাল থেকে ডিউটিতে রয়েছে, তার ভুল হতেই পারে না। চলো বাগানের দিকটা দেখি, বললেন লালমোহন বাবু। হয়তো কোথাও ঘাপটি মেরে বসে আছে। তাই করলাম। দক্ষিণের পুকুরের ধার, পশ্চিমের গোলাপ বাগান, কম্পাউন্ড ওয়ালের পাশটা, চাকরদের ঘরের আশেপাশে কোথাও বাদ দিলাম না। পাঁচিল টপকানোও সহজ নয়, কারণ প্রায় 8 ফুট উঁচু। হাল ছাড়তে হলো। সাধনবাবু উধাও। পার্বতীবাবুকে মাথার উপরে একটা ভারী জিনিস দিয়ে আঘাত করে মেরে খুন করা হয়েছে। এদের বাড়ির ডাক্তার সৌরেন সোম বললেন মৃত্যুটা হয়েছে মারার সঙ্গে সঙ্গেই। ভদ্রলোকের রক্তের চাপ ওঠানামা করত, হার্টেরও গোলমাল ছিল। ইতিমধ্যে পুলিশও এসে গেছে। ইন্সপেক্টর হাজরা ফেলুদাকে চেনেন, মোটামুটি খাতিরও করেন। সাধারণ পুলিশের লোক প্রাইভেট ইনভেস্টিগেটরকে যেরকম অবজ্ঞার চোখে দেখে সেরকম নয়। বললেন, আমাদের যা রুটিন কাজ তা করে যাচ্ছি আমরা, যদি কিছু তথ্য বেরোয় তা আপনাকে জানাবো। ফেলুদা বলল, যে ভারী জিনিসটা দিয়ে খুন করা হয়েছিল সেটা সম্বন্ধে কোনো আইডিয়া করেছেন? হাজরা বললেন, তেমন তো কিছু দেখছি না আশেপাশে। খুনি সেই জিনিসটা নিয়েই ভেগেছে মনে হচ্ছে। পেপার ওয়েট? পেপার ওয়েট? একবার আসুন আমার সঙ্গে। হাজরা ও ফেলুদার পেছনে পেছনে আমরাও ঢুকলাম ঘরের মধ্যে। ফেলুদা টেবিলের একটা অংশে আঙুল দিয়ে দেখালো। সবুজ ফেল্টের উপর মেহে ধুলো জমে আছে, তারই একটা অংশে একটা ধুলোহীন গোল চাকতি। খুব ভালো করে লক্ষ্য না করলে বোঝা যায় না। অমিতাভবাবুকে জিজ্ঞেস করেছিলাম, বলল ফেলুদা। একটা বেশ বড় এবং ভারী ভিক্টোরীয় আমলের কাচের পেপার ওয়েট থাকতো এই টেবিলের উপর, এখন নেই। ওয়েল ডান মিস্টার মিত্তির। কিন্তু আসল লোক তো মেবালুম হাওয়া হয়ে গেল বলে মনে হচ্ছে, ঘর থেকে বেরিয়ে এসে বলল ফেলুদা। হাজরা বললেন, না, আমার ডেসক্রিপশন যখন পাওয়া গেছে তখন তাকে খুঁজে বের করতে অসুবিধা হবে না। তাছাড়া সে তো অ্যাপ্লিকেশন করেছিল।
সেটা থেকে থাকলে তো তার ঠিকানা পাওয়াই যাবে। আমার মনে হয় দারোয়ান সত্যি কথা বলছে না। একটা সময় সে গেটের কাছে ছিল না, তখনই লোকটা পালিয়েছে। মেন রোডের ওপর বাড়ি, হয়তো বেরিয়েই বাস পেয়ে গেছে। অবশ্যই সে ছাড়াও তো আরো লোক এসেছিল সকালে। সাধনবাবু আসার ঠিক আগেই আরেকজন ভদ্রলোক এসেছিলেন। খুনটা তিনিও করে থাকতে পারেন, কিন্তু পার্বতীবাবুকে মৃত দেখলে সাধনবাবু আর থাকবেন কেন? আপনি তো দেখেছেন ঘরটা। ও তো কিউরিওর দোকান মশাই। একজন লোক যদি অসৎ হয়, ও ঘরে ঢুকে মালিক মৃত দেখলে তো তার পোয়া 12। আপনি দেখলে বুঝতে পারবেন কোনো জিনিস গেছে কিনা। ফেলুদা প্রশ্নটা করলো বর্তমান সেক্রেটারি ঋষিকেশ দত্তকে। ভদ্রলোক 10টার ঠিক আগে বেরিয়েছিলেন পোস্ট অফিসে দুটো জরুরি বিদেশি টেলিগ্রাম করতে। ফেরার পরেই আমাদের সঙ্গে সিঁড়িতে দেখা হয়। তা হয়তো পারতে পারি, বললেন হরিশবাবু। বাইরের যা জিনিস তো মোটামুটি সবই আমার জানা। ভিতরে আলমারিবন্দি জিনিসেরও একটা তালিকা একবার আমাকে দিয়ে করিয়েছিলেন মিস্টার হালদার। তার কিছু জিনিস বোধ হয় আজ পেস্টনজিকে দেখাবার জন্য বার করেছিলেন। পেস্টনজি আসেন 9:30টায়। এই পেস্টনজির সঙ্গে কি আগেই আলাপ ছিল পার্বতীবাবুর? খুব, প্রায় 10 বছরের আলাপ। মাসে অন্তত 2বার করে আসতেন। উনিও একজন কালেক্টর। মিস্টার হালদারের সংগ্রহে একটা চিঠি ছিল, সেটা দেখতেই ভদ্রলোক আসেন। এটা কি সেই নেপোলিয়নের চিঠি? হ্যাঁ। সেটাকে মিস্টার হালদার বিক্রি করার কথা ভাবছিলেন? মোটেই না। পেস্টনজির খুব লোভ ছিল ওটার ওপর। তিনি মোটা টাকা অফার করবেন আর মিস্টার হালদার রিফিউজ করবেন। তাতে পেস্টনজির মুখের ভাবটা কেমন হবে সেটা দেখেই মিস্টার হালদারের আনন্দ। এ ব্যাপারে ওর একটা জিদও ছিল। এই চিঠিটা কেনার জন্য একবার এক আমেরিকান দাম চড়াতে চড়াতে $20,000 উঠেছিল। মিস্টার হালদার ক্রমাগত মাথা নেড়ে গেলেন। সাহেবের মুখ লাল, শেষ পর্যন্ত মুখ খারাপ করতে আরম্ভ করলো। আর সমস্ত ব্যাপারটা বসে বসে উপভোগ করলেন মিস্টার হালদার। আজও পেস্টনজি গলা চড়াতে শুরু করেছিলেন, সেটা আমি বাইরে থেকেই বুঝতে পেরেছিলাম। কিসের মধ্যে থাকতো জিনিসটা? একটা অ্যালখ্যাথিনের খামে। তাহলে বোধ হয় যায়নি চিঠিটা, কারণ খামটা টেবিলের উপরই রয়েছে। আর তার মধ্যে একটা সাদা ভাঁজ করা কাগজও দেখলাম। না গেলেই ভালো, ও চিঠির মর্ম সকলে বুঝবে না। চুরি হয়েছে কিনা সেটা এখন জানা যাবে না, কারণ পুলিশ ও ঘরে কাজ করছে। তাছাড়া পুলিশের ডাক্তার এইমাত্র এসেছেন, তিনি লাশ পরীক্ষা করেছেন। ঋষিকেশবাবু বললেন, আশ্চর্য, যে সময় সাধনবাবু গেলেন প্রায় সে সময়ই আমি ফিরেছি, অথচ লোকটার সঙ্গে দেখা হলো না। আপনি বেরিয়েছেন কটায়? ফেলুদা জিজ্ঞেস করল। ঠিক 10:05। এখান থেকে 5 মিনিট লাগে পোস্ট অফিস যেতে। খোলার সঙ্গে সঙ্গে টেলিগ্রামগুলো দিতে চেয়েছিলাম। সে তো 5 মিনিটের কাজ, তাহলে ফিরতে এত দেরি হলো কেন? ঋষিকেশবাবু মাথা নাড়ালেন। আর বলবেন না মশাই, ঘড়ির ব্যান্ডের খোঁজ করছিলাম স্টেশনারি দোকানগুলোতে। দেখছেন না, ডান হাতে ঘড়ি পড়েছি, ব্যান্ডটা ঢিলে হয়ে গেছে। বাঁ কবজি আমার ডান কবজির চেয়ে প্রায় 1/2 ইঞ্চি সরু। ব্যান্ড ঢলঢল করে। কোনো লাভ হলো না, সেই নিউ মার্কেট ছাড়া গতি নেই। ভদ্রলোক ডান হাতে ঘড়ি পরেন, সেটা আগেই লক্ষ্য করেছি। আপনি এ বাড়িতেই থাকেন? ফেলুদা জিজ্ঞেস করল। অমিতাভবাবু ভিতরে সামলাচ্ছিলেন, তাছাড়া উনি নিজেও বেশ ভেঙে পড়েছেন। তাই ফেলুদা ঋষিকেশবাবুর কাছে থেকে যা তথ্য পাওয়া যায় বার করে নিচ্ছে। হ্যাঁ, এই বাড়িতেই, বললেন ঋষিকেশবাবু। 1 তলায়। ফ্যামিলি ট্যামিলি নেই, তাই মিস্টার হালদার বললেন এখানেই থাকতে। ঘরের তো অভাব নেই। সাধনবাবুও শুনেছি এ বাড়িতেই থাকতেন। এই কাজ তো প্রায় ছেড়ে চলে যাচ্ছিলেন আপনি, ভালো লাগছিল না বুঝি? প্রাণ হাঁপিয়ে উঠেছিল মশাই। তাছাড়া উন্নতির সুযোগ আজকের দিনে কে ছাড়ে বলুন? মিস্টার হালদার অবশ্যই এমপ্লয়ার হিসেবে ভালোই ছিলেন, তার বিরুদ্ধে কিছু বলার নেই আমার। আর একজন ভদ্রলোকের সঙ্গে এর মধ্যে আলাপ হয়েছে, যদিও কথা হয়নি। তিনি হলেন অমিতাভবাবুর ছোট ভাই অচিন্ত্যবাবু। ভদ্রলোক বাড়িতেই ছিলেন, তাই বোধ হয় পুলিশ এখন তাকে জেরা করছে। ফেলুদা ঋষিকেশ বাবুকেই জিজ্ঞেস করলেন ছোট ভাইয়ের কথা। অচিন্ত্যবাবু কি করেন? থিয়েটার। থিয়েটার? আমরা 3জনেই অবাক। পেশাদারি থিয়েটার?
মানে থিয়েটার করেই ওর রোজগার? ঋষিকেশ বাবুকে উত্তরটা দিতে যেন একটু বেশ ভাবতে হলো। বললেন, এসব ভেতরের ব্যাপার, আর সত্যি আমার পক্ষে বলাটা বোধ হয় খুব শোভা পায় না। এ ফ্যামিলিতে থিয়েটার করাটা বেমানান, তাতে সন্দেহ নেই। তবে আমার একটা সন্দেহ হয়েছে যে অচিন্ত্যবাবু মনে একটা বড় রকমের অভিমান ছিল। 4 ভাইয়ের মধ্যে উনিই একমাত্র বিলেত যাননি পড়াশোনা করতে। আসলে বড় ফ্যামিলিতে ছোট ভাই অনেক সময় একটু নেগলেক্টেড হয়। ওনার ক্ষেত্রে মনে হয় সেটাই হয়েছে। আমার সঙ্গে মাঝে মধ্যে কথাবার্তা থেকেও সেটাই মনে হয়েছে। চাকরি একটা করিয়ে দিয়েছিলেন মিস্টার হালদারি, কিন্তু অচিন্ত্যবাবু সেটা ছেড়ে দেন। থিয়েটারের শখটা বোধ হয় এমনিতেই ছিল। বারাসতে একটা ড্রামাটিক ক্লাব নিয়ে খুব মেতে ওঠেন, কিন্তু তাতে মন ভরে না। এখন নবরঙ্গ মঞ্চে ঘোরাঘুরি করছেন। 2-একটা হিরোর পার্টও নাকি করেছেন। কালো দেখেছিলাম পার্ট মুখস্থ করছেন। এবারে ইন্সপেক্টর হাজরা এগিয়ে এলেন আমাদের দিকে। অচিন্ত্যবাবুর জেরা শেষ। তিনি গোমরা মুখে ঘর থেকে বেরিয়ে গেলেন। হাজরা বললেন, খুনটা হয়েছে 10টা থেকে 10:30টার মধ্যে। পেস্টনজি ছিলেন 9:30 থেকে 10টার কিছু পর অবধি। সাধন দস্তিদার এসেছেন 10:15টায়, গেছেন 10:30টায়। ছোট ছেলের ঘর থেকে বাইরের বারান্দা দিয়ে সোজা বাপের ঘরে যাওয়া যায়। বাড়ির ভেতরের লোক দেখতে পাবে না। 10:05 থেকে 10:15টার মধ্যে অচিন্ত্যবাবু বাপের ঘরে এসে থাকতে পারেন। উনি বলেছেন সারা সকাল পাঠ মুখস্থ করেছেন। কেবল 10:30টা নাগাদ একবার ভাইপো অনিরুদ্ধ ডাক পেয়ে তার কাছে যান তার খেলার মেশিন গানটা দেখতে। তখনও তিনি বাপের মৃত্যু সংবাদ পাননি। যাই হোক, মোটামুটি 3 জনেরই মোটিভ ছিল। ছেলের সঙ্গে বাপের বন্তনা, পেস্টনজি ছিলেন মিস্টার হালদারের রাইভাল, আর সাধন দস্তিদারের ছিল পুরনো আক্রোশ। এই হলো ব্যাপার। এবার আপনি এসে একটু দেখে বলুন তো কিছু চুরি গেছে কিনা। শেষ অনুরোধটা করা হলো ঋষিকেশ বাবুকে। ভদ্রলোক এগিয়ে গেলেন স্টাডির দিকে, আমরা তার পেছনে। ঘরটায় ঢুকে ঋষিকেশ বাবু একবার চারদিকে চোখ বুলিয়ে নিলেন। মেকানিক্যাল জিনিসে পার্বতীবাবুর খুব শখ ছিল, কারণ বৈঠকখানায় দেখেছি একটা প্রথম যুগের সিলিন্ডার গ্রামোফোন, আর এ ঘরে দেখছি একটা আদ্যিকালের ম্যাজিক ল্যান্টার্ন। তাছাড়া ছোট ছোট মূর্তি, পাত্র, দোয়াত, কলম, পিস্তল, পুরনো ছবি, ম্যাপ, বই এসব তো আছেই। বাইরের জিনিসপত্র দেখে চাবি দিয়ে আলমারি, বাক্স, দেরাজ ইত্যাদি খুলে দেখে অবশেষে ঋষিকেশবাবু জানালেন যে কোনো জিনিস গেছে বলে তো মনে হচ্ছে না। ফেলুদা বলল, আপনি অ্যালক্যাথিনের খামটা একবার দেখলেন না? ওতে তো চিঠিটা রয়েছে বলেই মনে হচ্ছে, তবু একবার দেখে নেওয়া উচিত। ঋষিকেশ বাবুকে খামটা খুলে ভিতরের কাগজটা টেনে বার করতে হলো। কাগজের রংটা দেখেই আমার সন্দেহ হয়েছিল, পুরনো কাগজ কি এত সাদা হয়? ভাঁজ করা কাগজটা খুলে ফেলেই ভদ্রলোক চেঁচিয়ে উঠলেন, এ কি? এ তো প্যাড থেকে ছেঁড়া হালদার মশাইয়ের নিজের চিঠির কাগজ, অর্থাৎ নেপোলিয়নের চিঠি উধাও। আরও আধ ঘন্টা ছিলাম আমরা হালদার বাড়িতে। সেই সময়টা ফেলুদা বাড়ির কম্পাউন্ডটা ঘুরে দেখল। বাগানটা দেখা শেষ করে কম্পাউন্ড ওয়ালের কোনো অংশ নিচু বা ভাঙা আছে কিনা দেখে আমরা পুকুরের কাছে এলাম। ফেলুদার দৃষ্টি মাটির দিকে। জানি ও পায়ের ছাপ খুঁজছে। শুকনো মাটি, পায়ের ছাপের সম্ভাবনা কম। তবে পুকুরের পূর্ব পাড়ে একটা অংশ ফেলুদার দৃষ্টি আকর্ষণ করায় সে থেমে গেল। একটা ছোট্ট বুনো ফুলের গাছ যেন কিসের চাপে পিষে গেছে, আর সেটা হয়েছে কিছুক্ষণ আগেই। ফেলুদা ফুলের আশপাশটা দেখে পুকুরের দিকে চেয়ে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। এ পুকুর ব্যবহার হয় না, তাই জলটা পানার আবরণে ঢেকে গেছে। আমরা যেখানটা দাঁড়িয়ে আছি সেখান দিয়ে হাত 5 দূরে বেশ খানিকটা জায়গা জুড়ে পানা সরে গিয়ে জল বেরিয়ে পড়েছে। কিছু ফেলা হয়েছে কি জলের মধ্যে? তাই তো মনে হয়। কিন্তু ফেলুদা এ নিয়ে কোনো মন্তব্য করল না। যা দেখবার ও দেখে নিয়েছে। বাড়ি ফেরার সময় লালমোহন বাবু হঠাৎ বললেন, বাগানে একটা চন্দনা দেখলুম বলে মনে হলো।
একটা পেয়ারা গাছ থেকে উড়ে একটা সজনে গাছে গিয়ে বসলো। সেটা আমাদের বললেন না কেন? ধমকের সুরে বলল ফেলুদা। কি জানি, যদি বেরিয়ে যায় টিয়া। দুটো পাখি এত কাছাকাছি। তবে এ পাখিটা কথা বলে। আপনি শুনলেন কথা? শুনলুম বইকি। আপনারা তখন বাগানের উল্টো দিকে। আমি আরেকটু হলেই একটা তেঁতুলে বিছের উপর পা ফেলেছি। এমন সময় শুনলুম, বাবু সাবধান। আর মুখ তুলে দেখি পাখি। পাখি বলল বাবু সাবধান? তাই তো স্পষ্ট শুনলুম। আপনারা বিশ্বাস করবেন না বলেই বলিনি। বিশ্বাস করাটা সত্যিই কঠিন, তাই কথা আর এগুলো না। তবে এটা ঠিক যে এরকম একটা খুন আর এরকম চুরির পরেও ফেলুদার মন থেকে চন্দনার ব্যাপারটা যাচ্ছে না। খুনের দুদিন পর সোমবার সকালে চা খাওয়ার পর ফেলুদার কথায় সেটা বুঝতে পারলাম। ও বলল, পার্বতীবাবুর খুন আর নেপোলিয়নের চিঠি চুরি, এই দুটো ঘটনাই গতানুগতিক, কিন্তু আমাকে একেবারে বোকা বানিয়ে দিয়েছে এই পাখি চুরির ব্যাপারটা। গতকাল অমিতাভবাবু ফোন করেছিলেন। ফেলুদা জানিয়ে দিয়েছে যে নেহাত দরকার না পড়লে এই অবস্থায় ও আর ওদের বিরক্ত করবে না, বিশেষ করে পুলিশ যখন তদন্ত চালাচ্ছেই। লালমোহন বাবু বলেছেন সোমবার হলেও আজ একবার আসবেন। কারণ কি ডেভেলপমেন্ট হচ্ছে না হচ্ছে সেটা জানার ওর বিশেষ আগ্রহ। আমি বললাম, পাখির খাঁচার গায়ে রক্তটা পাখির না মানুষের সেটা তো এখনো জানা গেল না। ওটা যে মানুষের সেটা অ্যানালিসিস না করেই বলা যায়, বলল ফেলুদা। কেউ যদি পাখিকে খাঁচা থেকে বার করতে যায় তাহলে সেটা সাবধানেই করবে, কিন্তু পাখি ছটফট করতে পারে, খামচাতে পারে, ঠোকরাতে পারে। অর্থাৎ যে লোকে পাখিটাকে বার করেছে তার হাতে জখমের চিহ্ন থাকা উচিত। সে জিনিস ও বাড়ির কারোর হাতে দেখলে? সেটার দিকে আমি চোখ রেখেছিলাম। বাবু চাকর কারোর হাতেই দেখিনি, অথচ টাটকা জখম। অমিতাভবাবু বললেন পার্ক স্ট্রিটে আমাদের সঙ্গে দেখা হবার 2 দিন আগে পাখিটা কিনেছিলেন। তার মানে 13 ডিসেম্বর। খুনটা হয় 19 ডিসেম্বর। এই পাখির জন্য আমি অন্য ব্যাপারগুলোতে পুরোপুরি মনও দিতে পারছি না। খুনের সুযোগ কার কার ছিল একটা লিস্ট করছিলে না তুমি কাল রাত্রিরে? শুধু সুযোগ নয়, মোটিভও। ফেলুদার পাশেই সোফায় পড়েছিল খাতাটা। সে ওটা খুলে বলল, সাধন দস্তিদার সম্বন্ধে নতুন কথা বলার বিশেষ কিছু নেই। রহস্যটা হচ্ছে তার অন্তর্ধানে। এটা সম্ভব হয় একমাত্র যদি দারোয়ান মিথ্যে কথা বলে থাকে। সাধন তাকে ভালো রকম ঘুষ দিয়ে থাকলে এটা হতে পারে। সেটা পুলিশে বার করুক। মিথ্যেবাদীকে সত্য বলানোর রাস্তা তাদের জানা আছে। দ্বিতীয় সাসপেক্ট পেস্টনজি। তবে পেস্টনজির 70 বছর বয়স। বুড়ো মানুষের পক্ষে খুন সম্ভব কিনা সেটা ভাবতে হবে। আঘাতটা করা হয়েছিল রীতিমতো জোরে। অবশ্যই 70-এও অনেকের স্বাস্থ্য দিব্যি ভালো থাকে, সেটা ভদ্রলোককে চাক্ষুষ না দেখা পর্যন্ত বোঝা যাবে না। তৃতীয় অচিন্ত হালদার। বাপের উপর ছেলের টান না থাকলেও খুন করার মতো আক্রোশ ছিল কিনা সেটা ভাবার কথা। তবে নেপোলিয়নের চিঠি হাতাতে পারলে ওর আর্থিক সমস্যা কিছুটা মৃত্যু থেকে। আর কেউ না হোক পেস্টনজি যে সে চিঠি কিনতে রাজি হতেন সেটা বোধ হয় অনুমান করা যায়। চতুর্থ, আরও একজন আছে নাকি? তাকে সাসপেক্ট বলে বলছি না, কিন্তু অমিতাভবাবু সে সময়টা কি করছিলেন সেটা জানা দরকার বইকি। তার জবানিতে তিনি বলেছেন সকালে তিনি বাগানে থাকেন। ওর খুব ফুলের শখ। সেদিন 10টা পর্যন্ত তিনি বাগানে ছিলেন। মাঝে একবার আমাদের ফোন করতে 9টার সময় তাকে নিচের বৈঠকখানায় আসতে হয়। তারপর আমরা আসার আগে আর দোতলায় যাননি। চাকর তাকে চা দিয়ে যায় 10টার সময় একতলায় বাগানের দিকের খোলা বারান্দায়। আমাদের গাড়ির আওয়াজ পেয়ে তিনি সামনের দিকে চলে আসেন। দোতলায় যান তিনি একেবারে আমাদের নিয়ে, তার আগে নয়। সব শেষে হলেন ঋষিকেশ বাবু। ইনি 10টা বাজতে 5-এ বেরিয়েছেন, সেটা দারোয়ান দেখেছে, কিন্তু ফিরতে দেখেছি কি না মনে করতে পারছে না। দারোয়ানের কথাবার্তা খুব রিলায়েবল বলে মনে হয় না। 40 বছর চাকরি করছে বটে হালদার বাড়িতে, হয়তো এমনিতে বিশ্বস্ত, কিন্তু বয়স হয়েছে 70-এর উপর। কাজেই স্মরণ শক্তি ক্ষীণ হয়ে আসা অস্বাভাবিক নয়। ঋষিকেশবাবু স্টেশনারি দোকানে অতটা সময় কাটিয়েছেন কিনা সেটা জানা দরকার।
যদি সে ব্যাপারে মিথ্যেও বলে থাকেন, তার খুনের সুযোগ সম্বন্ধে সন্দেহ থেকেই যায়। একমাত্র নেপোলিয়নের চিঠি হাত করা ছাড়া মোটিভও খুঁজে পাওয়া যায় না। ফেলুদা খাতাটা বন্ধ করল। আমি বললাম, চাকর বাকরদের বোধ হয় সবকটাকেই বাদ দেওয়া যায়। শুনলি তো, চাকর বাকর সবকটাই পুরনো। তাদের মধ্যে বেয়ারা মুকুন্দ পার্বতীচরণের ঘরে কফি নিয়ে যায় পেস্টনজি ও পার্বতীবাবুর জন্য। পার্বতীচরণ একা থাকলেও রোজ 10টায় কফি খেতেন। এছাড়া আর কোনো চাকর 9টার পর পার্বতীচরণের ঘরে যায়নি। বাড়িতে লোক বলতে আর আছে অমিতাভবাবুর স্ত্রী অনিরুদ্ধ, পার্বতীবাবুর 80 বছরের বুড়ি মা মালি, মালির এক ছেলে ড্রাইভার ও দারোয়ান। অচিন্ত্যবাবু বিয়ে করেননি। ফেলুদা একটা চারমিনার ধরাবার সঙ্গে সঙ্গেই ফোন বেজে উঠল। ইন্সপেক্টর হাজরা। কি খবর বলুন স্যার, বলল ফেলুদা। সাধন দস্তিদারের ঠিকানা পাওয়া গেছে। ভেরি গুড, ভেরি ব্যাড, কারণ সে ঠিকানায় ওই নামে কেউ থাকে না। বটে, এবং কোনোদিন ছিলও না। তাহলে তাহলে আর কি, যে তিমিরে সেই তিমিরে, মহাফিচেল লোক বলে মনে হচ্ছে। আর ঋষিকেশ বাবুর অ্যালিবাই ঠিক আছে? উনি পোস্ট অফিসে গিয়েছিলেন 10টায় এবং টেলিগ্রামগুলো করেছেন, এটা ঠিক। তারপর স্টেশনারি দোকানে যাবার কথা যেটা বললেন, সেটা ভেরিফাই করা গেল না, কারণ দোকানে কেউ মনে করতে পারল না। আর পেস্টনজি? অসম্ভব তিরিক্ষি মেজাজের লোক, প্রচণ্ড ধনী। 150 বছর কলকাতায় আছে এই পার্সি ফ্যামিলি। এমনিতে বেশ শক্ত সমর্থ লোক, তবে কাবু হয়ে আছেন আর্থাইট্রিসে। ডান হাত কাঁধের উপর ওঠে না। ওর পক্ষে এই খুন প্রায় ইম্পসিবল। লর্ড সিনহা রোডে গিয়ে রোজ সকালে ফিজিওথেরাপি করান। চেক করে দেখেছি, কথাটা সত্য। তাহলে তো সাধন দস্তিদারের সন্ধানেই লেগে থাকতে হয়। আমার ধারণা লোকটা বারাসতেই থাকে, কারণ ওর অ্যাপ্লিকেশনের খামে বারাসতের পোস্টমার্ক রয়েছে। সে কি? এ তো খুব ইন্টারেস্টিং ব্যাপার। আমরা খোঁজ করছি। এখানে গা ঢাকা দিয়ে থাকতে পারবে বলে মনে হয় না। ও ভালো কথা, খোকার ঘরে চোর এসেছিল। আবার? আবার মানে? হাজরা পাখির কথাটা জানেন না। ফেলুদা চেপে গিয়ে বলল, না, বলেছিলাম একটা চুরি তো হলো বাড়িতে, আবার চোর? যাই হোক, কিছু নেয়নি। খোকা টের পেল কি করে? সে বাবা মায়ের পাশের ঘরে একা শোয়, বিলেতি কায়দা আর কি। তা কাল মাঝরাত্রিরে নাকি খুটখাট শব্দে ঘুম ভেঙে যায়। ছেলের সাহস আছে, কে বলে চেঁচিয়ে ওঠে, আর তাতেই নাকি চোর পালিয়ে যায়। আমি খোকাকে জিজ্ঞেস করলুম, তোমার ভয় করলো না? তাতে সে বললে যে বাড়িতে খুন হবার পর থেকে নাকি সে বালিশের তলায় মেশিন গান নিয়ে শোয়, আর সেই কারণেই নাকি তার ভয় নেই। 10টার সময় লালমোহন বাবু এসে হাজির। ফেলুদাকে গম্ভীর দেখে ভদ্রলোক ভারী ব্যস্ত হয়ে উঠলেন। সে কি মশাই, আপনি এখনো অন্ধকারে নাকি? কি করি বলুন, রোজ যদি একটা করে নতুন রহস্যের উদ্ভব হয়, তাহলে ফেলু মিত্তির কি করে? আবার রহস্য? খোকার ঘরে চোর ঢুকেছিল কাল রাত্রিরে। বলেন কি? চোরের কি কোনো বাছ বিচার নেই? মুড়ি মিছরি এক দর। এখন আপনার উপর ভরসা। চন্দ্র সূর্য অস্ত গেল, জোনাক ধরে বাতি, ভীষ্ম দ্রোণ কর্ণ গেল, শল্য হলো রথি। তবে হ্যাঁ, চন্দনার ব্যাপারটা কিন্তু আমায় হন্ট করছে। ওটা নিয়ে একটা আলাদা তদন্ত করা উচিত। আপনার সময় না থাকলে আমি করতে রাজি আছি। তিনকড়িবাবুর দোকানে আমার খুব যাতায়াত ছিল এককালে। সে কি? এটা তো বলেননি আগে। আরে মশাই, এককালে খুব পাখির শখ ছিল আমার। একটা ময়না ছিল, সেটাকে মেঘনাদবধ কাব্যের প্রথম লাইন আবৃত্তি করতে শিখিয়েছিলাম। জল পড়ে পাতা নড়ে দিয়ে শুরু করা উচিত ছিল আপনার। ভদ্রলোক ফেলুদার খোঁচাটা অগ্রাহ্য করে আমার দিকে ফিরে বললেন, কি হে তপেশ বাবু, যাবে নিউ মার্কেট? ফেলুদা বলল, যেতে হয়তো বেরিয়ে পড়ুন, আমি ঘন্টাখানেক পরে আপনাদের মিট করব। কোথায়? নিউ মার্কেটের মধ্যিখানে, কামানটার পাশে। বিস্তর ঘোরাঘুরি আছে, বাইরে খাওয়া আছে। সপ্তাহে একদিন রেস্টুরেন্টে খাওয়াটা আমাদের রেগুলার ব্যাপার। লালমোহন বাবুর গাড়িতে করে বেরিয়ে পড়লাম।
নিউ মার্কেটের পাখির বাজারের জবাব নেই। তবে তিনকড়িবাবু যে জটায়ু চিনবেন না তাতে আশ্চর্য হবার কিছু নেই, কারণ ভদ্রলোক এ দোকানে শেষ এসেছেন 68-এ। লালমোহনবাবু একগাল হেসে চিনতে পেরেছেন জিজ্ঞেস করাতে তিনকড়িবাবু তার মোটা চশমার উপর দিয়ে লালমোহনবাবুর দিকে চেয়ে বললেন, চেনা মুখ তো ভুলি না চট করে। নাকুবাবু তো? আপনি কারবালা ট্যাঙ্ক রোডে থাকেন না? লালমোহনবাবুর চোপসানো ভাব দেখে আমি কাজের কথাটা পারলাম। আপনার এখান থেকে গত দিন দশেকের মধ্যে কি কেউ একটা চন্দনা কিনে নিয়ে গেছে? বারাসতের এক ভদ্রলোক। বারাসতে কিনা জানি না, তবে দুখানা চন্দনা বিক্রি হয়েছে দিন দশেকের মধ্যে। একটা নিল জয়শক্তি ফিল্ম কোম্পানির নেপেন বাবু। বলল চিন্ময়ী মা কি মৃন্ময়ী মায় কি একটা বইয়ের শুটিংয়ে লাগবে, ভাড়ায় চাইছিল। আমি বললুম সেদিন আর নেই, নিলে ক্যাশ দিয়ে নিয়ে যান, কাজ হয়ে গেলে পর আপনাদেরই হিরোইনকে দিয়ে দেবেন। আর অন্যটা যে বেচলেন সেটা কোত্থেকে এসেছিল আপনার দোকানে মনে আছে? কেন মশাই, অত ইনফরমেশনে কি দরকার? ভদ্রলোক একটু সন্দিগ্ধ বলে মনে হলো। সেই পাখিটা খাঁচা থেকে চুরি গেছে অত্যন্ত রহস্যজনক ভাবে, বললেন লালমোহনবাবু। সেটা ফিরে পাওয়া দরকার। ফিরে পেতে চান তো কাগজে অ্যাডভার্টাইজ দিন। তা না হয় দেব, কিন্তু আপনার দোকানে কোত্থেকে এসেছিল সেটা? অত শত বলতে পারবো না, আপনি অ্যাডভার্টাইজ দিন। পাখিটা কথা বলতো কি? তা বলবে না কেন, তবে কি বলতো জিজ্ঞেস করবেন না। 17টা টকিং বার্ড আছে আমার দোকানে। কেউ বলে গুড মর্নিং, কেউ বলে ঠাকুর ভাত দাও, কেউ বলে জয় গুরু, কেউ বলে রাধাকেষ্ট। কোনটা কোন পাখি বলে সেটা ফস করে জিজ্ঞেস করলে বলতে পারবো না। 8 ঘন্টা সময় ছিল হাতে। তার মধ্যে লালমোহনবাবু একটা নখ কাটার ক্লিপ, 1/2 ডজন দেশবন্ধু মিলসের গেঞ্জি আর একটা সিগন্যাল টুথপেস্ট কিনলেন। তারপর চীনে জুতোর দোকানে গিয়ে একটা মোকাসিনের দাম করতে করতে আমাদের অ্যাপয়েন্টমেন্টের সময় এসে গেল। আমরা কামানের কাছে যাবার 3 মিনিটের মধ্যেই ফেলুদা হাজির। এবার কোথায় যাওয়া? মার্কেট থেকে বাইরে এসে জিজ্ঞেস করলেন লালমোহনবাবু। পার্সিরা প্রায় 200 বছর ধরে কলকাতায় আছে, সেটা জানতেন? বলেন কি, সেই সিরাজউদ্দৌলার আমল থেকে? সেই রকম একটা পার্সি বাড়িতে এখন যাব আমরা। ঠিকানা হচ্ছে, ফেলুদা পকেট থেকে খাতা বার করলো, 133-2 বউবাজার স্ট্রিট। 133-2 বউবাজার স্ট্রিট 150 বছরের পুরনো বাড়ি কিনা জানি না, তবে এত পুরনো বাড়িতে এর আগে আমি কখনো যাইনি তাতে কোনো সন্দেহ নেই। দুটো দোকানের মাঝখানে একটা খিলেনের মধ্য দিয়ে প্যাসেজ পেরিয়ে কাঠের সিঁড়ি। সেই সিঁড়ি দিয়ে 3 তলায় গিয়ে ডান দিকে ঘুরে সামনেই দরজার উপর পিতলের ফলকে লেখা আর.ডি. পেস্টনজি। কলিং বেল টিপতেই একজন বেয়ারা এসে দরজা খুলল। ফেলুদা তার হাতে তার নিজের নাম আর পেশা লেখা একটা কার্ড দিয়ে দিল। মিনিট 3 পর বেয়ারা এসে বলল, 5 মিনিটের বেশি সময় দিতে পারবেন না বাবু। তাই সই। আমরা 3 জন বেয়ারার সঙ্গে গিয়ে একটা ঘরে ঢুকলাম। বিশাল অন্ধকার বৈঠকখানা, তারই এক পাশে দেওয়ালের সামনে সোফায় বসে আছেন ভদ্রলোক। সামনে টেবিলে রাখা বোতলে পানীয় ও গ্যালাস। গায়ের রং ফ্যাকাশে, নাকটা টিয়া পাখির মতো বেঁকা, চওড়া কপাল জুড়ে মেছতা। সোনার চশমার মধ্য দিয়ে ঘোলাটে চোখে আমাদের দিকে চেয়ে কর্কশ গলায় বললেন, বাট ইউ আর নট ওয়ান ম্যান, ইউ আর এ ক্রাউড। ফেলুদা ক্ষমা চেয়ে ইংরেজিতে বুঝিয়ে দিল যে 3 জন হলেও সে একই কথা বলবে, বাকি 2 জনকে ভদ্রলোক অনায়াসে অগ্রাহ্য করতে পারেন। ওয়েল, হোয়াট ডু ইউ ওয়ান্ট? আপনি পার্বতী হালদারকে চিনতেন বোধ হয়। মাই গড, এগেন। ফেলুদা হাত তুলে ভদ্রলোককে ঠান্ডা করার চেষ্টা করে বলল, আমি পুলিশের লোক নই, সেটা আমার কার্ড দেখেই নিশ্চয়ই বুঝেছেন। তবে ঘটনাচক্রে আমি এই খুনের তদন্তে জড়িয়ে পড়েছি। আমি শুধু জানতে চাইছিলাম, এই যে নেপোলিয়নের চিঠিটা চুরি হয়েছে সেটা সম্বন্ধে আপনার কি মত? পেস্টনজি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, তুমি দেখেছো চিঠিটা? ফেলুদা বলল, কি করে দেখব? যেদিন ভদ্রলোকের মৃত্যু সেদিনই তো আমি প্রথম গেলাম তার বাড়িতে। পেস্টনজি বললেন,
নেপোলিয়নের বিষয়ে পড়েছো তো তুমি? তা কিছু পড়েছি। ফেলুদা গত দুদিনে নেপোলিয়ন সম্বন্ধে, তার পুরনো আর্টিস্টিক জিনিস সম্বন্ধে সিধু জ্যাঠার কাছ থেকে বেশ কিছু বই ধার করে এনে পড়েছে, সেটা আমি জানি। সেন্ট হেলেনায় তার শেষ নির্বাসনের কথা জানো তো? তা জানি। কোন সালে সেটা হয়েছিল মনে আছে? 1815। ভদ্রলোকের ঠোঁটের কোণে হাসি দেখে বুঝলাম তিনি ইমপ্রেসড হয়েছেন। বললেন, এই চিঠি লেখা হয়েছিল 1814 খ্রিস্টাব্দে। সেন্ট হেলেনায় যে 6 বছর বেঁচে ছিলেন নেপোলিয়ন, সেই সময়টা তাকে চিঠি লিখতে দেওয়া হয়নি। তার মানে এই চিঠিটা তার শেষ চিঠিগুলোর মধ্যে একটা। কাকে লেখা সেটা জানা যায়নি, শুধু মোশেরামে, অর্থাৎ আমার প্রিয় বন্ধু। চিঠির ভাব ও ভাষা অপূর্ব। সব হারিয়েছেন তিনি, কিন্তু এই অবস্থাতেও তিনি এক বিন্দু আদর্শচ্যুত হননি। এই চিঠি লাখে এক। জুরিখ শহরে এক সর্বশান্ত মাতালের কাছ থেকে জলের দরে এ চিঠি কিনেছিলেন পার্বতী হালদার। আর সেই জিনিস আমার হাতে চলে আসতো মাত্র 20,000 টাকায়। কি রকম? আমরা সকলেই অবাক। মাত্র 20,000 টাকায় এই চিঠি আপনাকে বিক্রি করতে রাজি ছিলেন মিস্টার হালদার? পেস্টনজি মাথা নাড়লেন। নো নো, হি ডিডন্ট ওয়ান্ট টু সেল ইট। হালদারের গোঁ ছিল সাংঘাতিক। ওর এদিকটা আমি খুব শ্রদ্ধা করতাম। তাহলে? পেস্টনজি গ্লাসটা তুলে মুখে খানিকটা পানীয় ঢেলে বললেন, তোমাদের কিছু অফার করতে পারি? চা, বিয়ার? না না, আমরা এখনই উঠব। ব্যাপারটা আর কিছুই না, বললেন পেস্টনজি। এটা পুলিশকে বলিনি। ওদের জেরার ঠেলায় আমার ব্লাড প্রেশার চড়িয়ে দিয়েছিল সাংঘাতিকভাবে। ইউ লুক লাইক এ জেন্টলম্যান, তাই তোমাকে বলছি। কাল সকালে একটা বেনামি টেলিফোন আসে। লোকটা সরাসরি আমায় জিজ্ঞেস করে আমি 20,000 টাকায় নেপোলিয়নের চিঠিটা কিনতে রাজি আছি কিনা। আমি তাকে গতকাল রাত্রে আসতে বলি। সে বলে সে নিজে আসবে না, লোক পাঠিয়ে দেবে। আমি যেন তার হাতে টাকাটা দিই। সে এও বলে যে আমি যদি পুলিশে খবর দিই তাহলে আমারও দশা হবে পার্বতী হালদারের মতো। এসেছিল সে লোক? আমরা তিনজনই যাকে বলে উদ্গ্রীব, উৎকর্ণ। পেস্টনজি মাথা নাড়লেন। নো, নোবডি কেম। আমরা তখনই উঠে পড়তাম, কিন্তু ফেলুদার হঠাৎ পেস্টনজির পেছনের তাকের উপর রাখা একটা জিনিসের দিকে দৃষ্টি গেছে। ওটা মিং যুগের পোর্সেলেন বলে মনে হচ্ছে। ভদ্রলোকের দৃষ্টি উদ্ভাসিত। বাহ, তুমি তো এসব জানো টানো দেখছি। এক্সকুইজিট জিনিস। একবার যদি? নিশ্চয়ই নিশ্চয়ই, হাতে নিয়ে না দেখলে বুঝতে পারবে না। ভদ্রলোক উঠে গিয়ে জিনিসটার দিকে হাত বাড়িয়েই আউচ বলে যন্ত্রণায় কুঁচকে গেলেন। কি হলো? ফেলুদা গভীর উৎকণ্ঠার সুরে বলল। আর বলো না, বুড়ো বয়সের যত বিদঘুটে ব্যারাম। আর্থ্রাইটিস। হাতটা কাঁধের উপর তুলতেই পারি না। শেষকালে ফেলুদা নিজেই এগিয়ে গিয়ে তাক থেকে চিনে মাটির পাত্রটা নামিয়ে নিয়ে হাতে করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে বারডুয়েক সুপারব বলে আবার যথাস্থানে রেখে দিল। ভদ্রলোকের সত্যিই হাত ওঠে কিনা সেটা যাচাই করা দরকার ছিল। রাস্তায় এসে বলল ফেলুদা, ধন্যী মশাই আপনার মস্তিষ্ক। বলুন এবার কোন দিকে? বলতে সংকোচ হচ্ছে। একবার কর্নওয়ালিস স্ট্রিট। কেন, সংকোচের কি আছে? যা দাম হয়েছে আজকাল পেট্রোলের। আরে মশাই, দাম তো সব কিছুরই বেশি। আমার যে বই ছিল 5 টাকা, সেটা এখন 8 রুপিস, অথচ সেল একেবারে স্টেডি। আপনি ওসব সংকোচ টঙ্কোচের কথা বলবেন না। কর্নওয়ালিস স্ট্রিটের নতুন থিয়েটার নবরঙ্গ মঞ্চে গিয়ে হাজির হলাম। প্রোপ্রাইটারের নাম অভিলাষ পোদ্দার। ফেলুদা কার্ড পাঠাতেই তৎক্ষণাৎ আমাদের ডাক পড়ল। দোতলার আপিস ঘরে ঢুকলাম গিয়ে। আসুন আসুন, কি সৌভাগ্য আমার। স্বনামধন্য লোকের পায়ের ধুলো পড়ল এই গরিবের ঘরে। নাদুস নুদুস বার্নিশ করা চেহারার সঙ্গে এই বাড়িয়ে কথা বলাটা বেশ মানানসই। হাতে সোনার ঘড়ি, ঠোঁট দুটো টুকটুকে লাল। এইসবে একখিলি পান করেছেন মুখে, গা থেকে ভুরভুরে আতরের গন্ধ। ফেলুদা লালমোহন বাবুকে আলাপ করিয়ে দিল, গ্রেট থ্রিলার রাইটার বলে।
বটে, বললেন পোদ্দার মশাই। একটা হিন্দি ফিল্ম হয়ে গেছে আমার গল্প থেকে, বললেন জটায়ু। বোম্বাইয়ের বোম্বেতে। নাটকও হয়েছে একটা গল্প থেকে। গড়পাড়ের রিক্রিয়েশন ক্লাব করেছিল 78-এ। ফেলুদা বলল, আপনার জায়ান্ট অমনিবাস একটা পাঠিয়ে দেবেন না মিস্টার পোদ্দারকে? সার্টেনলি, সার্টেনলি, বললেন মিস্টার পোদ্দার। আমি নিজে অবশ্য বইটই পড়ি না, তবে আমার মাইনে করা লোক আছে, তারা পড়ে ওপিনিয়ন দেয় আমাকে। তা বলুন মিস্টার মিত্তির, আপনার কি কাজে লাগতে পারে? আপনাদের একটি হিরো সম্বন্ধে ইনফরমেশন চাই। হিরো? মানস ব্যানার্জি? অচিন্ত হালদার। অচিন্ত হালদার? কই, সেরকম নামে তো ও, ওহো, হ্যাঁ হ্যাঁ, ওই নামে একটি ছেলে ঘোরাঘুরি করেছে বটে। একটা বইয়ে একটা পার্টও করেছিল। চেহারা মোটামুটি ভালো, তবে ভয়েসে গন্ডগোল। বরং সিনেমা লাইনে কিছু হতে পারে, আমি সেই কথাই বলেছি তাকে। ইনফ্যাক্ট ছেলেটি আমাকে টাকা অফার করেছে। মানে? হিরোর পার্ট পাবার জন্য? আপনি আকাশ থেকে পড়লেন যে? এরকম হয় মিস্টার মিত্তির। আপনি আমল দেননি? নো মিস্টার মিত্তির, আমাদের নতুন কোম্পানি, এসব ব্যাপার খুব রিস্কি। এ প্রস্তাবে রাজি হবার কোনো প্রশ্নই ওঠে না। চা কফি? নো থ্যাঙ্কস। আমরা উঠে পড়লাম। 1:30 বাজে। পেটে বেশ চনচনে খিদে। রয়্যাল হোটেলে খাবারের অর্ডার দিয়ে ফেলুদা চন্দনা চুরির ব্যাপারে একটা বিজ্ঞাপনের খসড়া করে ফেলল। ওর চেনা আছে খবরের কাগজের আপিসে। সম্ভব হলে কালকে, না হয় লেটেস্ট পরশু কাগজে বেরিয়ে যাবে। গত 10 দিনের মধ্যে নিউ মার্কেটে তিনকড়িবাবুর দোকানে কেউ যদি একটা চন্দনা বিক্রি করে থাকেন, তাহলে তিনি যেন নিম্নলিখিত ঠিকানায়, ইত্যাদি ইত্যাদি। বিরিয়ানি খেতে খেতে একটা নলিহাড় কামড় দিয়ে ভেঙে ম্যারোটা মুখে পুরে ফেলুদা বলল, রহস্য যেরকম উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায় বলা মুশকিল। দাঁড়ান দাঁড়ান, দেখে গেস করতে পারি কিনা, বললেন লালমোহন বাবু। এই নতুন রহস্য হচ্ছে, সেই লোক চিঠি নিয়ে আসবে বলে এলো না কেন, এই তো? ঠিক ধরেছেন। আমার মতে এর মানে একটাই, সে লোক চিঠিটা পাবে বলে আশা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত পায়নি। আমি বললাম, তার মানে যে চুরি করেছে সে নয়, অন্য লোক। তাই তো মনে হচ্ছে। ওরে বাস, বললেন লালমোহন বাবু, তার মানে তো একজন ক্রিমিনাল বাড়ল। আচ্ছা ফেলুদা, এই প্রশ্নটা কদিন থেকেই আমার মাথায় ঘুরছে। পেপার ওয়েট দিয়ে মাথায় মারলে লোক মরবেই, এমন কোনো গ্যারান্টি আছে কি? গুড কোয়েশ্চেন, বলল ফেলুদা। উত্তর হচ্ছে না, নেই। তবে এক্ষেত্রে যে মরেছে তার হয়তো ধারণা ছিল মরবেই, কিংবা অজ্ঞান করে জিনিসটা নিতে চেয়েছিল, মরে যাবে ভাবেনি। রয়্যালের খাওয়া যে ব্রেন টনিকের কাজ করে সেটা তো জানতাম না। তুই ঠিক বলেছিস তোরসে, সেটাও একটা পসিবল ব্যাপার, কিন্তু সেগুলো জানলেও যে এ ব্যাপারে খুব হেল্প হচ্ছে তা তো নয়। যে লোকটাকে দরকার সে এমন আশ্চর্যভাবে গা ঢাকা দিয়েছে যে ঘটনাটা প্রায় অসম্ভবের পর্যায়ে পড়ে। অবশ্যই ভ্যানিশ যে করেনি সে লোকটা, সেটা সম্বন্ধে জানতে পারলাম, আর সেটা ঘটল বেশ নাটকীয়ভাবে। সেটা বলার আগে জানানো দরকার যে 4:30-এর সময় হাজরা ফোন করে জানালেন বারাসাতে সাধন দস্তিদারের কোনো সন্ধান পাওয়া যায়নি। লালমোহন বাবু হোটেল থেকে আর বাড়ি ফেরেননি, আমাদের পৌঁছে দিয়ে আমাদের এখানেই রয়ে গিয়েছিলেন। 7:30-টার সময় শ্রীনাথ আমাদের কফি এনে দিয়েছে। এমন সময় কলিং বেল বেজে উঠল। শীতকালের সন্ধে, পাড়াটা এর মধ্যেই নিঝুম, তাই বেলের শব্দে বেশ চমকে উঠেছিলাম। দরজা খুলে আরও এক চমক, এসেছেন ঋষিকেশ বাবু। কিছু মনে করবেন না, অসময়ে খবর না দিয়ে এসে পড়লাম। আমাদের টেলিফোনটা ফাঁকা পাওয়া যাচ্ছে না মিস্টার হালদারের মৃত্যুর পর থেকে। শ্রীনাথকে বলতে হয় না, সে নতুন লোকের গলা পেয়েই আরেক কাপ কফি দিয়ে গেল। ফেলুদা বলল, আপনাকে বেশ উত্তেজিত মনে হচ্ছে, বসে ঠান্ডা হয়ে কি ঘটনা বলুন। ঋষিকেশ বাবু কফিতে একটা চুমুক দিয়ে দম নিয়ে বললেন, আপনি আমার একতলার ঘরটা দেখেননি, তবে আমি বলতে পারি ও ঘরটায় থাকতে বেশ সাহসের দরকার হয়। অত বড় বাড়ির একতলায় আমি একমাত্র বাসিন্দা, চাকরদের আলাদা কোয়ার্টার্স আছে।
1 বছরে অভ্যেস খানিকটা হয়েছে ঠিকই, কিন্তু পুরোপুরি হয় না। সন্ধে থেকে গাটা কেমন ছমছম করে। যাই হোক, কাল রাত্রিরে তখন 10:30 হবে। আমি খাওয়া সেরে ঘরে এসে দরজা বন্ধ করে মশারিটা ফেলেছি সবে। এমন সময় দরজায় টোকা পড়ল। সত্যি বলতে কি, নক করার লোকও এ বাড়িতে কেউ নেই। যারা আমাকে চায় তারা বাইরে থেকে হাঁক দেয়, এমনকি চাকর বাকরও। কাজেই বুঝতে পারছেন আমার মনে বেশ একটু খটকা লাগলো। খোলার আগে জিজ্ঞেস করলুম, কে? উত্তরের বদলে আবার টোকা পড়ল। একবার ভাবলুম খুলবো না, কিন্তু সারা রাত যদি ওইভাবে খটখট চলে তাহলে তো আরো গন্ডগোল। তাই কোনো রকমের সাহস সঞ্চয় করে যা থাকে কপালে করে দরজাটা খুললুম। খোলা মাত্র একটি লোক ঢুকে এসে দরজাটা বন্ধ করে দিল। তখনও মুখ দেখিনি। তারপর আমার দিকে ফিরতে চাপদারি দেখে আন্দাজ করলুম কে। ভদ্রলোক আমাকে কোনো কথা বলতে না দিয়ে সোজা গড়গড় করে তার কথা বলে গেলেন, এবং যতক্ষণ বললেন ততক্ষণ তার ডান হাতে একটা ছোরা সোজা আমার দিকে পয়েন্ট করা। বর্ণনা শুনে আমারই ভয় করছিল। লালমোহন বাবু দেখলাম মুখ হা হয়ে গেছে। কি বললেন সাধন দস্তিদার? প্রশ্ন করল ফেলুদা। সাংঘাতিক কথা বললেন ঋষিকেশ বাবু। মিস্টার হালদারের কালেকশনে কি জিনিস আছে তা মোটামুটি আমি জানি, তেমনি ইনিও জানেন। বললেন বাহাদুর শাহর যে পান্না বসানো সোনার জর্দার কৌটাটা মিস্টার হালদারের সংগ্রহে রয়েছে, সেটার একজন ভালো খদ্দের পাওয়া গেছে, সেটা তার চাই। আমি যেন আজ রাত্রিরে 11টার সময় মধুমুরলীর দিঘির ধারে ভাঙা নীলকুঠির পাশে শেওড়া গাছটার নিচে ওয়েট করি, ও এসে নিয়ে যাবে। এই যে কাজটা করতে বলেছে তার জন্য আপনার পারিশ্রমিক কি? কচু পোড়া। এ তো হুমকির ব্যাপার। বললে যদি পুলিশে খবর দিই তাহলে নির্ঘাত মৃত্যু। রাত্রিরে দারোয়ান গেটে থাকে না? থাকে বই কি, কিন্তু আমার ধারণা হয়েছে লোকটা পাঁচিল টপকে আসে। আপনার ঘর চিনল কি করে? সাধু দস্তিদারও তো ওই ঘরেই থাকতো, চিনবে না কেন? ভদ্রলোকের ডাক নাম বুঝি সাধু ছিল? মিস্টার হালদারকে তো সেই নামই বলতে শুনেছি। আপনি তাকে কি বললেন? জিজ্ঞেস করলো ফেলুদা। আমি বললুম, এখন মিস্টার হালদারের জিনিসপত্রে কড়া পাহারা, সে কৌটো আমি নেব কি করে? সে বললে, চেষ্টা করলেই পারবে। তুমি মিস্টার হালদারের সেক্রেটারি ছিলে, জরুরি কাগজপত্র দেখার জন্য তোমার সেই ঘরে ঢোকার সম্পূর্ণ অধিকার আছে। ব্যাস, এই বলেই সে চলে গেল। আমি জানি আপনি ছি করবেন, বলবেন পুলিশে খবর দেওয়া উচিত ছিল, অন্তত বাড়ির লোককে জানানো উচিত ছিল। কিন্তু প্রাণের ভয়ের মতো ভয় আর কি আছে বলুন? আপনার কথাটাই মনে হলো। আপনিও যে তদন্ত করছেন সেটা আমার মনে হয় সাধু জানে না। আপনি তাহলে কৌটো বার করেননি? পাগল! আপনি কি প্রস্তাব করছেন যে আমরা সেখানে যাই? আপনারা যদি একটু আগে গিয়ে গা ঢাকা দিয়ে থাকেন, আমি গেলাম 11টায়, তারপর সে এলে যা করার দরকার সে তো আপনিই ভালো বুঝবেন। এইভাবে হাতে নাতে লোকটাকে ধরার সুযোগ তো আর পাবেন না। পুলিশকে খবর দেব না বলছেন? অমন সর্বনাশের কথা উচ্চারণ করবেন না দোহাই। আপনি আসুন, সঙ্গে এদেরও নিতে পারেন, তবে সশস্ত্র অবস্থায় যাবেন, কারণ লোকটা ডেঞ্জারাস। লেগে পড়ুন, বিনা দ্বিধায় বললেন লালমোহন বাবু। রাজস্থানের ডাকাত যখন আমাদের পিছু হটাতে পারেনি, তখন এর জন্য কি ভয়? এ তো নস্যি মশাই। আমি অবশ্যই জায়গাটা দেখিয়ে দেব, বললেন ঋষিকেশ বাবু। মেন রোড ছেড়ে খানিকটা ভেতর দিকে যেতে হয়, স্টেশন থেকে মাইল 4। ফেলুদা রাজি হয়ে গেল। ঋষিকেশ বাবু কফি শেষ করে উঠে পড়ে বললেন, 10টা নাগাদ তাহলে আপনারা মিট করছেন আমাকে। কোথায়? আমাদের বাড়ি ছাড়িয়ে 2 ফার্লং গেলেই একটা তেমাথার মোড় পাবেন। সেখানে দেখবেন একটা মিষ্টির দোকান, সেই দোকানের সামনে থাকবো আমি। রাত্রে বিশেষ ট্রাফিক নেই, তাও 1 ঘন্টা হাতে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। খাওয়াটা বাড়িতেই সেরে নিলাম। এত তাড়াতাড়ি খাওয়া অভ্যেস নেই আমাদের। লালমোহন বাবু বললেন, খিদে পেলে ওই মিষ্টির দোকানে ঢুকে পড়া যাবে, কচুরি আর আলুর তরকারি নির্ঘাত পাওয়া যাবে। একটা সুবিধে এই যে লালমোহন বাবুর ড্রাইভার হরিপদ বাবু ফেলুদার ভীষণ ভক্ত। তার উপর বোম্বাই মার্কা ফাইটিং এর ছবি দেখার সুযোগ ছাড়েন না কখনো। এরকম না হলে রাত বিরেতে বারাসতে ঠ্যাঙাতে অনেক ড্রাইভারই গজগজ করত।
ইনি যেন নতুন লাইফ পেলেন। ভিআইপি রোডে পড়ে লালমোহনবাবু গান ধরেছিলেন, জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। কিন্তু ফেলুদা তার দিকে চাইতে অমাবস্যায় গানটা বেমানান হচ্ছে বুঝতে পেরে থেমে গেলেন। আকাশে এক টুকরো মেঘ নেই, তারার আলো বলে একটা জিনিস আছে, সেটা হয়তো আমাদের কিছুটা হেল্প করতে পারে। ফেলুদার ফরমাস অনুযায়ী গাঢ় রঙের জামা পরেছি। লালমোহনবাবুর পুলোভারটা ছিল হলদে, তাই তার উপর ফেলুদার রেনকোটটা চাপিয়ে নিয়েছেন। ভদ্রলোক এখন গাড়িতে বসা। যখন হাঁটবেন তখন একটা পকেট ভীষণ ঝুলে থাকবে, কারণ তাতে ভরা আছে একটা হামানদিস্তার লোহার ডান্ডা। ওয়েপন হিসাবে ব্যবহার করার জন্য ভদ্রলোক ওটা চেয়ে নিয়েছেন শ্রীনাথের কাছে। ফেলুদার পকেটে অবশ্য রয়েছে তার কোল্ট রিভলভার। আমাদের আন্দাজ ভুল হয়নি। 10টার কিছু আগে আমরা তেমাথার কাছে পৌঁছে গেলাম। মিষ্টির দোকানের পাশেই একটা পানের দোকান। তার সামনে থেকে ঋষিকেশবাবু এগিয়ে এসে আমাদের গাড়িতে উঠে হরিপদ বাবুকে বললেন, ডাইনের রাস্তাটা নিন। খানিক দূরে যেতেই বাড়ি কমে এলো। আলোও বেশি নেই। রাস্তায় যা আলো ছিল তাও ফুরিয়ে গেল বাঁয়ে মোড় নিতে। বুঝলাম এটা প্রায় পল্লীগ্রাম অঞ্চল। বারাসতেই ছিল প্রথম নীলকুঠি, বললেন ঋষিকেশবাবু। এদিকটাতে এককালে অনেক সাহেব থাকত। দিনের আলোয় তাদের সব ভাঙা বাগান বাড়ি দেখতে পেতেন। মিনিট 20 চলার পর একটা জায়গায় এসে গাড়ি দাঁড় করাতে বললেন ঋষিকেশবাবু। আসুন। গাড়ি থেকে নামলাম 4 জনে। গাড়িটা এখানেই ওয়েট করুক, বললেন ঋষিকেশবাবু। আমি আপনাদের জায়গাটা দেখিয়ে দিয়ে আসি, তারপরে এই গাড়ি আমাকে বাড়ি পৌঁছে দিয়ে আবার বাড়ি ফিরে আসবে। আমি সাইকেল রিক্সা করে ঠিক 11টার সময় চলে আসব। লালমোহনবাবু হরিপদ বাবুকে টাকা দিয়ে বললেন, তুমি এঁকে পৌঁছে দিয়ে ফেরার সময় কোনো দোকান টোকান থেকে খাওয়াটা সেরে নিও, ফিরতে রাত হবে আমাদের। ঘাসের উপর দিয়ে মিনিট 5 হাঁটতে একটা জংলা জায়গায় এসে পড়ল। এখানেই ছিল মধুমরলির দিঘি, বললেন ঋষিকেশবাবু। আমাদের যেতে হবে ওখানটায়। খুবই কম আলো, কিন্তু তাও বুঝতে পারছি যে গাছপালা ছাড়াও ওদিকে একটা দালানের ভগ্নস্তূপ রয়েছে। শীতকাল বলে রক্ষে, না হলে এই জায়গাটা হতো সাপ ব্যাঙের ডিপো। এখন টর্চের আলোটা বোধ হয় তেমন বিপজ্জনক কিছু নয়, বলল ফেলুদা। মনে তো হয় না, বললেন ঋষিকেশবাবু। ছোট্ট পকেট টর্চের আলোতে ঝোপঝাড় খনাখন্দ বাঁচিয়ে আমরা পৌঁছে গেলাম নীলকুঠির ভগ্নস্তূপের পাশে। ওই যে দেখুন শ্যাওড়া গাছ, বললেন ঋষিকেশবাবু। ফেলুদা সেদিকে একবার টর্চ ফেলে সেটা নিভিয়ে পকেটে পুরল। আমি তাহলে আসি। আসুন। 3 কোয়ার্টার আপনাদের একটু অপেক্ষা করতে হবে। আমরা যেদিক দিয়ে এসেছিলাম সেদিক দিয়েই চলে গেলেন ঋষিকেশবাবু। 1 মিনিটের মধ্যেই তার পায়ের আওয়াজ মিলিয়ে গেল। ওডোমসটা লাগিয়ে নিন। ফেলুদা পকেট থেকে টিউব বার করে লালমোহনবাবুর দিকে এগিয়ে দিল। যা বলেছেন মশাই, ম্যালেরিয়া শুনছি আবার খুব বেড়েছে। আমরা 3 জনেই ওডোমস লাগিয়ে নিয়ে একটা বড় রকম দম নিয়ে অপেক্ষার জন্য তৈরি হলাম। আমাদের কাউকে দাঁড়াতে হবে না, কারণ ভগ্নস্তূপে নানান হাইটের ইটের পাঁজা রয়েছে। তাতে চেয়ার চৌকি মোড়া সব কিছুরই কাজ হয়। কথা বলতে হলে ফিসফিস ছাড়া গতি নেই, তাও প্রথম দিকটায়। পরের দিকে কমপ্লিট মৌনী। অন্ধকারে চোখ সয়ে গেছে। এখন চারিদিকে চাইলে বট, অশ্বত্থ, আম গাছ, বাঁশঝাড় এসব বেশ তফাৎ করা যায়। ঝিঁঝির শব্দ ছাড়াও যে অন্য শব্দ আছে সেটা বেশ বুঝতে পারছি। ট্রেনের আওয়াজ, সাইকেল রিক্সার চড়া হর্ন, রাস্তার কুকুরের ঘেউ ঘেউ, এমনকি দূরের কোনো বাড়ি থেকে ট্রানজিস্টারের গান পর্যন্ত। ফেলুদার ঘড়িতে রেডিয়াম ডায়াল, তাই অন্ধকারেও টাইম দেখতে পারে। শীত যেন মিনিটে মিনিটে বাড়ছে। শহরের চেয়ে নির্ঘাত 5-7 ডিগ্রি কম। লালমোহনবাবু তার টুপি আনেননি, রুমাল সাদা, তাই সেটা বাঁধলেও চলে না। নিরুপায় হয়ে 2 হাতের তেলো দিয়ে তাক ঢেকেছেন। একবার মুখ দিয়ে একটা অস্ফুট শব্দ করাতে ফেলুদা বলল, কিছু বললেন? তাতে ভদ্রলোক ফিসফিস করে জবাব দিলেন,
শেওড়া গাছেই বোধ হয় পেতনি না শাকচুন্নি কে যেন থাকে। শেওড়া গাছের নামই শুনেছি, ফিসফিসিয়ে বলল ফেলুদা। চোখেই প্রথম দেখলাম। আকাশে তারাগুলো সরছে। একটু আগে একটা তারাকে দেখেছিলাম নারকেল গাছের মাথার উপরে, এখন দেখছি গাছটায় ঢাকা পড়ে গেছে। কোনো চেনা কনস্টেলেশন আছে কিনা দেখার জন্য মাথাটা উপর দিকে তুলেছি, এমন সময় একটা শব্দ কানে এলো, পায়ের শব্দ। 11টা বাজেনি এখনো। ফেলুদা 2 মিনিট আগে ঘড়ি দেখে ফিসফিস করে বলেছে 1:45। আমরা পাথরের মতো স্থির। যেদিক দিয়ে এসেছি সেদিক দিয়েই আসছে শব্দটা। ঘাসের উপর মাঝে মাঝে ইট পাটকেল রয়েছে, তার জন্যই শব্দ। তাও কান না পাতলে আর অন্য শব্দ না কমলে শোনা যায় না। এখন ঝিঝির ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। এবার লোকটাকে দেখা গেল। সে এগিয়ে এসেছে শেওড়া গাছটাকে লক্ষ্য করে। এবারে তার হাঁটার গতি কমল। আমরা মাটিতে ঘাপটি মেরে বসা। সামনে একটা ভাঙা পাঁচিল আমাদের শরীরের নিচের অংশটা ঢেকে রেখেছে। আমরা তার উপর দিয়ে দেখছি। ঋষিকেশ বাবু, লোকটা চাপা গলায় ডাক দিয়েছে। হাঁটা থামিয়ে তার দৃষ্টি যে শেওড়া গাছটার দিকে, সেটা মাথাটা দেখে আন্দাজ করতে পারছি, যদিও মানুষ চেনার কোনো প্রশ্ন ওঠে না। ঋষিকেশ বাবু। ফেলুদা ওঠার জন্য তৈরি, তার শরীর টান সেটা বুঝতে পারছি। লোকটা ধীরে ধীরে এগিয়ে আসতে শুরু করলো। লালমোহন বাবুর ডান কনুইটা উঁচিয়ে উঠেছে। উনি পকেটে হাত রাখছেন হামানদিস্তার ডান্ডাটার জন্য। লোকটা এখন 10 হাতের মধ্যে। ঋষিকেশ। ফেলুদা বাঘের মতো লাফিয়ে উঠতেই একটা রক্ত জল করা ব্যাপার ঘটে গেল। আমাদের পেছন থেকে 2টো লোক এসে তার উপর হুমড়ি খেয়ে পড়েছে। ফেলুদার সঙ্গে থেকেই বোধ হয় আমার নার্ভ শক্ত হয়ে গেছে। চট করে বিপদে মাথা গুলোয় না। আমি তৎক্ষণাৎ লাফিয়ে উঠে ঝাঁপিয়ে পড়লাম সামনের দিকে। ফেলুদার ঘুষি খেয়ে একটা লোক আমারই দিকে ছিটকে এসেছিল। আমি তাকে লক্ষ্য করে আরেকটা ঘুষি চালাতে সে হুমড়ি খেয়ে পড়ল ঘাসের উপর। কিন্তু এ কি, আরো লোক এসে পড়েছে পেছন থেকে। তার মধ্যে একটা আমায় জাপটে ধরেছে, আরো 2টো গিয়ে আক্রমণ করেছে ফেলুদাকে। ধস্তাধস্তির শব্দ পাচ্ছি, কিন্তু আমি নিজে বন্দি। যদিও তারই মধ্যে জুতো পরা ডান পাটা দিয়ে ক্রমাগত পেছন দিকে লাথি চালাচ্ছি। লালমোহন বাবু কি করছেন এই চিন্তাটা আমার মাথায় আসতেই থুতনিতে একটা 82 শিক্কা ঘা খেলাম। আর সঙ্গে সঙ্গে চারদিকের অন্ধকার যেন আরো 10 গুণ গাঢ় হয়ে গেল। তারপর আর কিছু জানি না। কিরে, ঠিক হয়? ফেলুদার চেহারাটাই প্রথম দেখতে পেলাম জ্ঞান হয়ে। ঘাবড়াস নি, আমিও নক আউট হয়ে গেছিলাম 10 মিনিটের জন্য। এবারে দেখলাম ঘরের অন্য লোকেদের। অমিতাভ বাবু, তার পাশে একজন মহিলা, নিশ্চয়ই তার স্ত্রী। লালমোহন বাবু, ঋষিকেশ বাবু, আর দরজার মুখে দাঁড়িয়ে অচিন্ত বাবু। এই ঘরটা আগে দেখিনি। বাড়ির 32টা ঘরের কোনো একটা হবে। আমি বিছানায় উঠে বসলাম। একটা কনকনে ব্যথা থুতনির কাছটায়, তাছাড়া আর কোনো কষ্ট নেই। ফেলুদা ঘুষিটা খেয়েছিল ডান চোখের নিচে, সেটা কালশিটে, দেখেই বোঝা যাচ্ছে। ব্ল্যাক আই ব্যাপারটা অনেক বিদেশি ছবিতে দেখেছি, স্বচক্ষেই প্রথম দেখলাম। একমাত্র জটায়ুই অক্ষত, বলল ফেলুদা। সে কি আশ্চর্য ব্যাপার তো, কি করে হলো? মোক্ষম ওয়েপন ওই হামানদিস্তা, বললেন লালমোহন বাবু। হাতে নিয়ে মাথার উপর তুলে হেলিকপ্টারের মতো বাঁই বাঁই করে ঘুরিয়ে দিলাম। আমার ধারে কাছেও এগোয়নি একটি গুন্ডাও। ওরা গুন্ডা ছিল বুঝি? হায়ার্ড গুন্ডাজ, বললেন লালমোহন বাবু। বললাম লোকটা ডেঞ্জারাস, বললেন ঋষিকেশ বাবু। তবে ও যে এতটা করবে তা ভাবিনি। আমি তো গিয়ে অবাক। একজন শোয়া অবস্থায়, একজন বসা, একজন হুমড়ি খেয়ে পড়ে মাটিতে, আর আসল যে লোক সে হাওয়া। ফেলুদা আর লালমোহন বাবু নাকি আমাকে ধরাধরি করে গাড়িতে এনে তোলেন। অমিতাভ বাবু নিজে বেশ রাত অবধি পড়েন, তাই উনি জেগেছিলেন। যে ঘরটায় আমরা রয়েছি সেটা একতলার একটা গেস্ট রুম। বেশ বড় ঘর, পাশেই বাথরুম। পূবে জানালা দিয়ে নাকি বাগান দেখা যায়। অমিতাভ বাবুই জোর করলেন আজ রাতটা এখানে থাকার জন্য।
অসুবিধা এই যে বাড়তি কাপড় নেই, যা পরে আছি তাই পরেই শুতে হবে। ঋষিকেশ বাবুর ভয়ের জন্যই এই গোলমালটা হলো, বললেন অমিতাভ বাবু। পুলিশকে বলা থাকলে সাধু সমেত গুন্ডারা এতক্ষণে হাজতে। ঋষিকেশ বাবু অবশ্যই অ্যাপোলজাইজ করলেন, কিন্তু ভদ্রলোককেই বা দোষ দেওয়া যায় কি করে? ওরকম শাসানির পরে যে কোনো মানুষেরই ভয় হতে পারে। অমিতাভ বাবুর স্ত্রী সব ব্যবস্থা করে দিয়েছেন। বললেন, বাড়িতে এই দুর্যোগ, আপনাদের সঙ্গে বসে দুদণ্ড কথা বলারও সুযোগ হলো না। এনার এত বই আমি পড়েছি, কি যে আনন্দ পাই তা বলতে পারি না। শেষের কথাটা অবশ্যই লালমোহন বাবুকে উদ্দেশ্য করে বলা। ফেলুদা বলল, কাল সকালে যাবার আগে আপনার ছেলের সঙ্গে একবার কথা বলে নেব। ঘরে চোর ঢোকার পরেও যা সাহস দেখিয়েছে তেমন সচরাচর দেখা যায় না। 12:30 নাগাদ যখন আমরা শোবার আয়োজন করছি তখন ফেলুদা একটা কথা বলল, ঘষিটাও যে ব্রেন টনিকের কাজ করে সেটা আজ প্রথম জানলাম। কি রকম? বললেন লালমোহন বাবু। সাধুবাবু ভ্যানিশ করার ব্যাপারটা বুঝতে পারছি এতদিনে। বলেন কি? তুখোড় লোক, তবে যার সঙ্গে মোকাবেলা করছে সেও তো কম তুখোড় নয়। এর বেশি আর কিছু বলল না ফেলুদা। অনিরুদ্ধ স্কুলে যায়, তাই চা খাবার আগেই ফেলুদা ওর সঙ্গে দেখা করে নিল। চোর ঢোকার কথাটা আজ শুনে মনে হলো ছেলেটি বেশ রকম কল্পনাপ্রবণ। পরপর দুবার একটু বাড়াবাড়ি বলে মনে হলো। ফেলুদা বলল, তুমি যে বন্দুকটা দিয়ে চোরকে মারবে ঠিক করেছিলে সেটা তো আমাকে দেখালে না। শুনলাম তোমার ছোট কাকাকে দেখিয়েছ। অনিরুদ্ধ বন্দুকটা বার করে ফেলুদার হাতে দিয়ে বলল, এটা থেকে আগুনের ফুলকি বের হয়। লাল প্লাস্টিকের তৈরি মেশিন গান, ট্রিগার টিপলে মেশিন গানের মতো শব্দের সঙ্গে নলের মুখ দিয়ে সত্যিই স্পার্ক বের হয়। ফেলুদা বন্দুকটা নিয়ে নেড়ে চেড়ে দেখে সেটার খুব তারিফ করে ফেরত দিয়ে বলল, তোমার যে ঘুমের ব্যাঘাত হচ্ছে, দেখা যাক সেটা বন্ধ করা যায় কিনা। তুমি চোর ধরে দেবে? গোয়েন্দার তো ওই কাজ। আর আমার চন্দনা যে চুরি করেছে সেই চোর, সেটারও চেষ্টা চলছে, তবে কাজটা খুব সহজ নয়। খুব শক্ত, খুব শক্ত। দারুণ রহস্য, দারুণ রহস্য। আর সেদিন যে বললে খাঁচার দরজায় রক্ত লেগে আছে, ওটাই তো ভরসা, ওটাই তো ক্লু। ক্লু মানে? ক্লু হলো যার সাহায্যে গোয়েন্দা দুষ্ট লোককে জব্দ করে। লালমোহন বাবু হঠাৎ জিজ্ঞেস করলেন, আচ্ছা তোমার পাখিকে কথা বলতে শুনেছ? হ্যাঁ, বলল অনিরুদ্ধ। আমি ঘরে ছিলাম আর শুনলাম পাখিটা কথা বলছে। কি কথা? বলছে, দাদু ভাত খান, দাদু ভাত খান। আমি তক্ষুনি বেরিয়ে এলাম, কিন্তু তারপর আর কিছু বলল না। লালমোহন বাবুর মুখে হাসি। অনিরুদ্ধ শুনেছে দাদু ভাত খান, আর লালমোহন বাবু শুনেছেন বাবু সাবধান। মানতেই হয় দুটো খুব কাছাকাছি। পাখি নিশ্চয়ই এই ধরনের কিছু বলছিল। আপনার এখানে পাখি ধরতে পারে এমন কেউ আছে? ফেলুদা অমিতাভ বাবুকে জিজ্ঞেস করল। আমাদের মালির ছেলে আছে, শঙ্কর, বললেন অমিতাভ বাবু। এর আগে 2-1 বার ধরেছে পাখি, খুব চালাক চতুর ছেলে। তাকে বলবেন একটু চোখ রাখতে। খুব সম্ভব চন্দনাটা আপনাদেরই বাগানে রয়েছে। বারাসতে থাকতেই দেখেছিলাম যে খবরের কাগজে চন্দনার বিষয়ে বিজ্ঞাপনটা বেরিয়েছে। সেটার কাজ যে এত তাড়াতাড়ি হবে তা ভাবতে পারিনি। 12টা নাগাদ একটা বছর 25-এর ছেলে আমাদের বাড়িতে এসে হাজির। বেশ চোখা চোখা চেহারা, পরনে জিন্স আর মাথার চুলের কপাল ঢাকা কায়দা দেখলেই বোঝা যায় ইনি হাল ফ্যাশনের তরুণ। ফেলুদা বসতে বলাতে ভদ্রলোক মাথা নেড়ে বললেন, বসবো না, আজ একটা ইন্টারভিউ আছে। আমি আসছি ওই পাখির ব্যাপারে কাগজে যে বিজ্ঞাপনটা দিয়েছেন সেইটা দেখে। ওটা আপনাদের পাখি ছিল? আমাদের মানে আমার দাদু। দাদু মারা গেছেন লাস্ট মান্থ, তাই বাবা ওটাকে বেচে দিলেন। ওটার দেখাশোনা দাদুই করতেন। বাবা কোর্ট কাচারি করতেন, মা বাতে ভোগেন। আর আমার ওসবে ইন্টারেস্ট নেই। কতদিন ছিল আপনাদের বাড়ি? তা বছর 10। দাদুর খুব পিয়ারের চন্দনা ছিল। কথা বলতো? হ্যাঁ, দাদুই শিখিয়েছিলেন। খুব রসিক মানুষ ছিলেন। অদ্ভুত অদ্ভুত কথা শিখিয়েছিলেন। অদ্ভুত মানে? এই যেমন দাদুর পাশার নেশা ছিল, পাখিটাকে শিখিয়েছিলেন কোচে 12 বলতে। তারপর ব্রিজও খেলতেন দাদু।
খেলার সময় অপোনেন্টের তাস ভালো বুঝতে পারলে পার্টনারকে একটা কথা খুব বলতেন। সেটা পাখিটা তুলে নিয়েছিল। কি কথা? সাধু সাবধান। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আর কিছু? না, আর কিছু জানার নেই। বিজ্ঞাপন দেখে বুঝতে পারিনি এটা আপনার বাড়ি। সেটা না বোঝারই কথা। আপনাকে মিট করে খুব হলাম। ঝাড়া 5 ঘন্টা তার ঘরের দরজা বন্ধ করে বসে থেকে বিকেলে চা খেতে বেরিয়ে এসে ফেলুদা হাজরাকে একটা টেলিফোন করল। কাল সকালে কি করছেন? কেন বলুন তো? হালদার বাড়িতে আসতে পারবেন 9টা নাগাদ? মনে হচ্ছে রহস্যের কিনারা হয়েছে। তৈরি হয়ে আসবেন। লালমোহন বাবুকে টেলিফোনে বলে দেওয়া হলো আমরা ট্যাক্সি করে চলে যাব তার বাড়ি 8:30টায়। সেখান থেকে তার গাড়িতে বারাসাত। রহস্য আরো বৃদ্ধি পেল নাকি? না, সম্পূর্ণ উদ্ঘাটিত। সব শেষে অমিতাভবাবুকে ফোন করা হলো। আপনাদের বাড়িতে কাল সকালে একটা ছোটখাটো মিটিং করব ভাবছি। মিটিং? আপনাদের পুরুষ মেম্বার যে কজন আছেন তারা যেন থাকেন, আর হাজরাকে থাকতে বলেছি। কটায় করতে চাইছেন? 9টায় হাজিরা। আপনার কাজের হয়তো একটু দেরি হতে পারে, কিন্তু ব্যাপারটা জরুরি। অমিতাভবাবু রাজি হয়ে গেলেন। পুরুষ মেম্বার মানে কি অনুকেও চাইছেন? না, সে না থাকাটাই বাঞ্ছনীয়। এটা শুধু প্রাপ্তবয়স্কদের জন্য। আমরা যখন পৌঁছলাম তার আগেই হাজরার দল হাজির। ফেলুদা এরকম ধরনের মিটিং এর আগেও করেছে। প্রত্যেকবারই আমার মনের মধ্যে একটা চনমনে ভাব, কারণ জানি না কি হতে চলেছে, কার ভাগ্যে হাত করা আছে, কিভাবে ফেলুদা রহস্যের সমাধান করেছে। লালমোহন বাবু আমাকে বললেন আমি চিন্তাটাকে স্রেফ অন্য পথে ঘুরিয়ে নিয়েছি। এ ব্যাপারে ব্রেন খাটিয়ে কোনো লাভ নেই, কারণ আমার ঘিলুতে অনেক ভেজাল। তোমার দাদারটা পিওর। নিজের তৈরি রহস্যের সমাধান এক জিনিস, আর অ্যাকচুয়াল লাইফে সমাধান আরেক জিনিস। নিচের বৈঠকখানা ঘরে জমায়েত হয়েছে। ঋষিকেশ বাবুর দিল্লি যাবার সময় হয়ে এসেছে। বললেন এ বাড়ি ছেড়ে যেতে পারলে বাঁচি মশাই, কাজ থাকলে তবু একটা কথা। এখন প্রাণ হাঁপিয়ে ওঠে। অচিন্ত্যবাবুর সঙ্গে ভালো করে আলাপ হয়নি। তিনি আপত্তি করেছিলেন এই মিটিংয়ে উপস্থিত থাকার ব্যাপারে। তার নাকি একটা বড় পার্ট নিয়ে খুব পরিশ্রম করতে হচ্ছে। কালই নাকি নাটকটার প্রথম শো। ভদ্রলোক ফেলুদাকে বললেন আপনার এই ব্যাপারটা কতক্ষণ চলবে? ফেলুদা বলল খুব বেশি তো 8 ঘন্টা। ভদ্রলোক তাও গজগজ করতে লাগলেন। কফি খাবার পর ফেলুদা উঠে দাঁড়ালো। কালশিটে ঢাকার জন্য ও আজ কালো চশমা পরছে। এটা ওর একেবারে নতুন চেহারা। হাত দুটোকে প্যান্টের পকেটে পুরে সে আরম্ভ করলো তার কথা। পার্বতীচরণের খুনের ব্যাপারে আমাদের যেটা সবচেয়ে অবাক করেছিল সেটা হলো সাধন দস্তিদারের অন্তর্ধান। 10টা থেকে 10:30টার মধ্যে খুনটা হয়। সাধন দস্তিদার পার্বতীবাবুর ঘরে ছিলেন 10:15 থেকে 10:30 পর্যন্ত। 10:30টায় তাকে আমরা ঘর থেকে বেরিয়ে সিঁড়ির দিকে যেতে দেখেছি। 10:35-এ অনিরুদ্ধর সঙ্গে কথা বলে পার্বতীবাবুর ঘরে গিয়ে আমরা তাকে মৃত অবস্থায় দেখি। তৎক্ষণাৎ সাধন দস্তিদারকে খোঁজা হয়, কিন্তু পাওয়া যায় না। দারোয়ান বলে তাকে গেট থেকে বেরোতে দেখেনি। বাগানে খোঁজা হয়, সেখানেও পাওয়া যায়নি। কম্পাউন্ডের যে পাঁচিল সেটা 8 ফুট উঁচু, সেটা টপকানো সহজ নয়, বিশেষ করে হাতে একটা ব্রিফকেস থাকলে। আমরা এখানে অচিন্ত্যবাবু ফেলুদাকে বাধা দিলেন। সাধনবাবুর আগে যিনি এসেছিলেন তাকে কি আপনি বাদ দিচ্ছেন? আপনার বাবাকে যেভাবে আঘাত করা হয়েছিল সেটা শক্ত সামর্থ্য লোকের পক্ষেই সম্ভব। পেস্টনজির আর্থাইটিস আছে, তিনি ডান হাত কাঁধের উপর তুলতে পারেন না। অবশ্যই পেস্টনজি ছাড়াও একজন তৃতীয় ব্যক্তি ছিলেন যিনি পেস্টনজি ও সাধনবাবুর ফাঁকে পার্বতীবাবুর ঘরে গিয়ে থাকতে পারেন। তিনি কে? আপনি। অচিন্ত্যবাবু সোফা ছেড়ে উঠে পড়েছেন। আপনার কি ধারণা আমি শুধু বলেছি আপনার সুযোগ ছিল। আপনি খুন করেছেন সে কথা তো বলিনি। তাও ভালো। যাই হোক, সাধনবাবুর অন্তর্ধান বিশ্বাসযোগ্য হয় 1, যদি দারোয়ান ভুল বা মিথ্যে বলে থাকে, আর 2, যদি সাধনবাবু এ বাড়ি থেকে না বেরিয়ে থাকেন। কোন চোরা কোঠরিতে আত্মগোপন করার কথা বলছেন? ঋষিকেশ বাবু প্রশ্ন করলেন।
অমিতাভবাবু বললেন, সেরকম লুকোনোর কোনো জায়গায় এ বাড়িতে নেই। একতলার অধিকাংশ ঘরেই তালা চাবি বন্ধ। এক বৈঠকখানা খোলা, রান্নাঘর ভাড়ার ঘর খোলা, আর ঋষিকেশ বাবুর ঘর খোলা, এবং সে ঘরে তাকে আমি আশ্রয় দিইনি সেটা আমি বলতে পারি, বললেন ঋষিকেশ বাবু। শুধু তাই নয়, সাধনবাবু যখন আসেন তখন আমি ছিলাম না। আমরা পোস্ট অফিসে খোঁজ নিয়েছি, বলল ফেলুদা। আপনি টেলিগ্রাম পাঠিয়েছেন পোস্ট অফিস খোলার সঙ্গে সঙ্গে। তখন 10টা। 5 মিনিট লেগেছে আপনার টেলিগ্রাম করতে। তারপর আমি যাই ঘড়ির ব্যান্ড কিনতে। দুঃখের বিষয়, দোকানের লোক আপনাকে মনে করতে পারছে না। মিস্টার মিত্তির, দোকানের লোকের স্মরণ শক্তির উপর নির্ভর করেই কি আপনি গোয়েন্দাগিরি করেন? না, তা করি না, এবং আপনার কথায় আমরা খুব আমল দিইনি। আর আপনিও যে সত্যি কথা বলছেন সেটা আমরা মানতে বাধ্য নই। কেন? আমি মিথ্যে বলবো কেন? কারণ 10:15টার সময় আপনারও তো পার্বতীচরণের ঘরে যাবার প্রয়োজন হয়ে থাকতে পারে। এসব কি বলছেন আপনি? আপনি নিজেই বলছেন সাধনবাবুকে বেরোতে দেখেছেন, আবার বলছেন আমি গিয়েছি। ধরুন সাধন দস্তিদার যদি নাই এসে থাকেন, তার জায়গায় আপনি গেলেন। আমার মাথা গুলিয়ে যাচ্ছে। ঘরে সবাই চুপ। তার মধ্যে ঋষিকেশ বাবু হো হো করে হেসে উঠলেন। মিস্টার হালদার কি উন্মাদ না জরাগ্রস্ত যে আমি দাড়ি গোঁফ লাগিয়ে তার ঘরে ঢুকবো আর তিনি আমাকে চিনবেন না? কি করে চিনবেন ঋষিকেশ বাবু? আপনি যদি গোঁফ দাড়ি লাগিয়ে চোখের চশমাটা খুলে পোশাক বদলে তার ঘরে ঢোকেন, তাহলে আপনাকে 7 বছর আগের সাধন দস্তিদার বলে কেন মনে করবেন না পার্বতী বাবু? আপনি আর সাধন দস্তিদার যে আসলে একই লোক। প্রতিশোধ নেবার জন্য চেহারা পাল্টে নাম পাল্টে সেই একই লোক যে আবার সেক্রেটারি হয়ে ফিরে এসেছে, সেটা তো আর বোঝেননি পার্বতীচরণ। ঋষিকেশ বাবুর মুখের ভাব একদম পাল্টে গেছে। তার ঠোঁট নড়ছে, কিন্তু মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। দুজন কনস্টেবল এগিয়ে গেল তার দিকে। ফেলুদার কথা এখনো শেষ হয়নি। খুনের পর কি আপনার ভাড়া করা কোটের পকেটে পেপারওয়েট পুরে তার ওজন বাড়িয়ে আপনি পুকুরের জলে ফেলে দেননি? তারপর নিজের ঘরে গিয়ে আবার ঋষিকেশ দত্ত সেজে বেরিয়ে আসেননি? এই শীতকালেও ঋষিকেশ বাবুর শার্টের কলার ভিজে গেছে। আরও একটা কথা বলে চলল ফেলুদা। সাধু সাবধান কথাটা কি চেনা চেনা লাগছে? অনিরুদ্ধের জন্য কেনা চন্দনার মুখে কি কথাটা শোনেননি আপনি সম্প্রতি? আর শুনে আপনার কুসংস্কারাচ্ছন্ন মনেকে বিশ্বাস ঠকেনি যে কথাটা আপনাকে উদ্দেশ্য করেই বলেছে? আপনি সাধু সেজে মনিবের সর্বনাশ করতে যাচ্ছেন জেনেই পাখি এই সাবধান বাণী উচ্চারণ করছে। আপনিই কি এই পাখিকে খাঁচা থেকে বার করে বাগানে নিয়ে গিয়ে ছেড়ে দেননি? এবং এই কাজটা করার সময় আপনাকেই কি পাখি জখম করেনি? ঋষিকেশ বাবু এবার লাফিয়ে উঠলেন চেয়ার থেকে। অ্যাবসার্ড, অ্যাবসার্ড! কোথায় জখম করেছে, কোথায়? ইন্সপেক্টর হাজরা, আপনার লোককে বলুন তো ওর ডান হাত থেকে ঘড়িটা খুলে নিতে। প্রচণ্ড বাধা সত্ত্বেও ঘড়ি খুলে এলো। কবজিতে প্রায় 1 ইঞ্চি লম্বা একটা আঁচড়ের দাগ। সেটা দিব্যি ঘড়ির ব্যান্ডের তলায় লুকিয়েছিল। আমি খুন করতে যাইনি, দোহাই আপনার, বিশ্বাস করুন। ঋষিকেশ বাবুর অবস্থা শোচনীয়। সেটা অবিশ্বাস্য নয়, বলল ফেলুদা, কারণ আপনার আসল উদ্দেশ্য ছিল নেপোলিয়নের চিঠিটা নেওয়া। পেস্টন যে বড় রকম দর দিয়েছেন সেটা আপনি জানতেন। মিস্টার হালদার বেচবেন না সেটাও আপনি পূর্ব অভিজ্ঞতা থেকে জানতেন, কিন্তু জিনিসটা চুরি করে তো পেস্টনজের কাছে বিক্রি করা যায়, তাই। আমি না, মরিয়া হয়ে প্রতিবাদ জানালেন ঋষিকেশ বাবু। আগে আমার কথা শেষ করতে দিন। ফেলু মিত্তির আধা খেঁচড়া ভাবে সমস্যার সমাধান করে না। এ ব্যাপারে আপনি একা নন, সেটা আমি জানি। চিঠিটা বার করে এনে নিজের ঘরে গিয়ে মেকআপ বদলে আপনি যান আরেকজনের কাছে চিঠিটা দিতে, কিন্তু বাড়িতে খুন হয়েছে, খানা তল্লাশি হবে সেটা জেনে এই দ্বিতীয় ব্যক্তিও সাময়িকভাবে চিঠিটাকে অন্য জায়গায় চালান দেন, তাই না অচিন্ত্যবাবু? প্রশ্নটা একেবারে বুলেটের মতো, কিন্তু লোকটার আশ্চর্য নার্ভ। অচিন্ত্যবাবু ঠোঁটের কোণে হাসি নিয়ে দিব্যি বসে আছেন সোফায়। বলুন, বলুন কি বলবেন, বললেন ভদ্রলোক। আপনি তো দেখছি সবই জেনে বসে আছেন।
আপনি 10:30টার একটু পরে একবার আপনার ভাইপোর ঘরে যাননি? গিয়েছিলাম বইকি। আমার ভাইপোর ঘরে যাওয়ায় তো কোনো বাধা নেই। সে কদিন থেকেই বলছে তার নতুন খেলনা দেখাবে, তাই গিয়েছিলাম। আপনার ভাইপোর ঘরে গতকাল এবং তার আগের রাত্রে একজন চোর ঢুকেছিল। সে যা খুঁজছিল তা পায়নি। আপনি কি অস্বীকার করতে পারেন যে সে চোর আপনি এবং আপনি খুঁজতে গিয়েছিলেন নেপোলিয়নের চিঠি, যেটা আপনিই তার ঘরে লুকিয়ে রেখেছিলেন? চিঠিটা পাবেন এই বিশ্বাসে আপনিই পেস্টনজিকে ফোন করে অফার দিয়েছিলেন, তারপর সেটা না পেয়ে আর পেস্টনজির ওখানে যেতে পারেননি। আমি যখন লুকিয়েছিলাম তখন সেটা আমি কেন পাবো না বলতে পারেন? কারণ যাতে লুকিয়েছিলেন সেটা ছিল খোকার বালিশের তলায়। এই যে। ফেলুদা মিস্টার হাজরার দিকে হাত বাড়িয়ে দিল। হবি সেন্টার থেকে কেনা লাল প্লাস্টিকের মেশিন গান চলে এলো ফেলুদার হাতে। তার নলের ভিতরে আঙুল ঢুকিয়ে টান দিতে বেরিয়ে এলো গোল করে পাকানো নেপোলিয়নের চিঠি। ঋষিকেশ বাবুর মেকআপের ব্যাপারে আপনি মাল মশলা সাপ্লাই করেছিলেন বোধহয়, প্রশ্ন করলো ফেলুদা। ভাগ বাটোয়ারা কিরকম হতো? 50-50? মালির ছেলে শঙ্কর চন্দনাটা ধরতে পেরেছিল ঠিকই, যদিও পাখি ফেরত পাওয়ার পুরো ক্রেডিটটা তার খুদে মক্কেলের কাছে ফেলুদাই পেল। অমিতাভবাবু ফেলুদাকে অফার করেছিলেন পার্বতীচরণের কালেকশন থেকে একটা কোনো জিনিস বেছে নিতে। ফেলুদা রাজি হলো না, বলল, এই কেসটায় আমার জড়িয়ে পড়াটা একটা আকস্মিক ঘটনা। আসলে আমি এসেছিলাম আপনার ছেলের ডাকে, তার কাছ থেকে তো আর ফি নেওয়া যায় না। ঘটনার 2 দিন পরে শনিবার সকালে লালমোহনবাবু এসে বললেন, জলের তল পাওয়া যায়, মনের তল পাওয়া যায় দায়। আপনার অতলস্পর্শী চিন্তাশক্তির জন্য আপনাকে একটা অনারারি টাইটেলে ভূষিত করা গেল, ABCD। ABCD? এশিয়াস বেস্ট ক্রাইম ডিটেক্টর।